আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এরোডেন্টের ক্লাসরুমে। আজকে আমাদের জেনারেল প্যাথোলজির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইনফ্লামেশন। আমরা আজকে ইনফ্লামেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে জেনারেল প্যাথোলজির আসলে প্রত্যেকটি টপিকই ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষায় কতটুকু আসে বা না আসে, এইটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পড়াগুলো আপনার লাইফ টাইম কাজে লাগবে। ওকে, পোস্ট গ্রাজুয়েশন আপনি আসবেন, আসার পরে পুরো সময়টাই যেই সাবজেক্টটি আপনি যান না কেন, এই বেসিক প্যাথোলজির অংশটুকু, অর্থাৎ আমাদের এই যে এই সেল ইনজুরি, এই নিওপ্লাসিয়া, তারপরে হচ্ছে ইনফ্লামেশন, এই জিনিসগুলো কিন্তু আপনার থ্রু আউট দ্য লাইফ এই টপিকগুলো কাজে লাগে। আর যদি পরীক্ষার কথা বলি, আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা অ্যাজ ওয়েল এজ অন্যান্য যে পরীক্ষাগুলো, রেসিডেন্সি, ডিপ্লোমা পরীক্ষা, সব পরীক্ষার জন্যই এই টপিকটা, আজকের যে টপিক ইনফ্লামেশন, এই ইনফ্লামেশন টপিকটা ইম্পর্ট্যান্ট। বিশেষ করে এফসিপিএস পার্ট 1-এ আমরা যদি দেখি, জুলাই 24-এ যদি একটা প্রশ্ন ছিল, বাট জানুয়ারি 25 বা তার আগের সেশনে কিন্তু 2টা করে প্রশ্ন ছিল। আবার হচ্ছে যে রেসিডেন্সির কথা ধরে লাস্ট মার্চ 25-এর পরীক্ষায় 3টা প্রশ্ন ছিল। সো এভারেজ সবসময় এরকম 2 থেকে 3টা প্রশ্ন সাধারণত ইনফ্লামেশন থেকে থাকে। 2 থেকে 3টা প্রশ্ন, কম বেশি হতে পারে, কখনো একটা, কখনো 4-5টাও হয়েছে, এরকমও সেশন আছে। সো দ্যাটস ওয়াই আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর বিসিপিএস অলওয়েজ আনপ্রেডিক্টেবল। যে কোনো টপিক থেকেই বিসিপিএস যে কোনো অ্যামাউন্টের প্রশ্ন করতে পারে। সো অলওয়েজ বি কশাস অ্যাবাউট দ্য প্রিপারেশন। কোনো টপিককে আপনার অল্প পড়বেন বা কোনো টপিককে অনেক বেশি পড়বেন, এরকম পড়ার খুব বেশি, এরকম পড়ার চেয়েও আমরা যদি সবগুলোকে একটা হোমোজেনাস কনসিস্টেন্সি দিতে পারি ইম্পর্টেন্সের দিক থেকে, সো দ্যাট উইল বি বেটার ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের ইনফ্লামেশন টপিকে আমরা কথা বলবো আজকে। ইনফ্লামেশন টপিকে আমি আপনাদের সাথে আছি, আমি ডক্টর ইকরাম, এফসিপিএস পার্ট 2 ট্রেনি অফ ফরদার ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ইন ঢাকা ডেন্টাল কলেজ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু ডেফিনেশনটা দেখতে চাই। রিমেম্বার, আমরা প্যাথোলজিতে যখনই কোনো কিছু আলোচনা করতে গেছি, প্যাথোলজিতে আমাদের স্যাররা আমাদেরকে খালি ডেফিনেশন মুখস্থ করাতো, তাই না? এই ডেফিনেশন মুখস্থ করা আসলে মানে আমাদের কাছে মনে হতো যে মানে এটা কি দরকার, এভাবে ডেফিনেশন মুখস্থ করার থেকে আমি জিনিসটা বুঝলেই হতো। অ্যাকচুয়ালি সেটাই, আমরা বুঝলেই হবে। তবে প্যাথোলজির যে ডেফিনেশনগুলো, আমার কাছে মনে হয় এখন যে এই ডেফিনেশনগুলোর পেছনে অনেক সুন্দর মানে ব্যাপার জড়িত। যেমনটা হচ্ছে যে এই ডেফিনেশনগুলোতেই এক একটা ডেফিনেশনই পুরো জিনিসটাকে সামারাইজ করে দিয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ, নিওপ্লাসিয়ার ডেফিনেশনটা বলেন, বা এই সেল ইনজুরি, বা আজকের এই ডেফিনেশনটা, সেটা হলো ইনফ্লামেশন। প্রত্যেকটা ডেফিনেশনই আমরা অনেক সুন্দর কিছু জিনিস, সুন্দর কিছু ইনফরমেশন এখান থেকে পেতে পারি। তো আপনাদের শীটে যে ডেফিনেশনটা আছে সেটা কি? এটা একটা রেসপন্স। কার রেসপন্স? রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যু। তাহলে ফার্স্ট থিং, হোয়াট ইজ ইনফ্লামেশন? ইনফ্লামেশন ইজ এ রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যু। অলদো এই কথাটা আসলে জেনারেলাইজড না। যেমন কনজাংটিভা, কনজাংটিভা হচ্ছে একটা অ্যাভাস্কুলার টিস্যু, বাট দেয়ার ইজ কনজাংটিভাইটিস ইনফ্লামেশন। আমরা বাংলায় বলি প্রদাহ, তাই না? সো ইনফ্লামেশনের বাংলা বলে প্রদাহ। সো ইট ইজ এ রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যু। কোথায়, কেন? টু ইনফেকশন অ্যান্ড টিস্যু ড্যামেজ। অর্থাৎ এনিহাউ বডিতে যদি কোনো ইনফেকশন চলমান থাকে, অথবা বডিতে কোথাও কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে, সো দেয়ার উইল বি আ রেসপন্স, অ্যান্ড দ্যাট রেসপন্স ইজ ইনফ্লামেশন। সো টু ইনফেকশন অ্যান্ড টিস্যু ড্যামেজ। এখন এই টিস্যু ড্যামেজ এবং মানে ইনফেকশন, এদের কিন্তু অনেক কারণ আছে। ইনফেকশনের পিছনে অনেকগুলো মাইক্রোঅর্গানিজম কাজ করে, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোতে পড়বেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, লট অফ টাইপ অফ অর্গানিজম। এই অর্গানিজমগুলো দিয়ে যেই সকল বডিতে ইনফ্লামেশন হয়, সেগুলোই হচ্ছে বেসিক্যালি ইনফেকশন। আর টিস্যু রিয়াকশন, টিস্যু ড্যামেজ, এটার অনেকগুলো কারণ আছে। ওকে,
টিস্যু ড্যামেজ ট্রমার কারণে হইতে পারে, বার্নের কারণে হইতে পারে, কেমিক্যাল এজেন্টের কারণে হইতে পারে, ফিজিক্যাল এজেন্টে একটা ফ্রিকশনের কারণে হইতে পারে, ইভেন কেমিক্যাল সলিউশন, হাইপার অসমোলাস সলিউশন ক্যান কজ দ্য টিস্যু ড্যামেজ, সেল ইঞ্জুরি, ঠিক আছে। সো লট অফ কজ অফ টিস্যু ড্যামেজ, অর্থাৎ এনি হাউ বডিতে কোথাও কোনো টিস্যু ড্যামেজ হলে অথবা কোনো অর্গানিজম দিয়ে ইনফেকশন হলে তার বিরুদ্ধে বডি একটা রেসপন্স করবে, এই রেসপন্সটার নামই হলো ইনফ্লামেশন। আই হোপ ইউ ক্লিয়ার। রাইট নাও আসেন দ্যাট ব্রিংস, কি হয় সেখানে, যে ব্রিংস সেলস অ্যান্ড মলিকুলস অফ দ্য হোস্ট ডিফেন্স ফ্রম দ্য মাইক্রো সার্কুলেশন, কি করতেছে, মাইক্রো সার্কুলেশন থেকে। আপনারা জানেন হোয়াট ইজ মাইক্রো সার্কুলেশন। মাইক্রো সার্কুলেশন মিনস মেটারার্টিরিওল, আর্টেরিওল, ক্যাপিলারি, পোস্ট ক্যাপিলারি ভেনিউল, দিস ইজ দ্য মাইক্রো সার্কুলেশন, পার্ট অফ মাইক্রো সার্কুলেশন। সো এই মাইক্রো সার্কুলেশন থেকে কিছু সেল এবং মলিকুল কি করতেছে, বের হচ্ছে কোথায়, টু দ্য সাইট যেখানে এই ইনফেকশন টিস্যু ড্যামেজ হচ্ছে, হোয়ার দে আর নিডেড, কোথায়, ওই যে ইনফেকশন টিস্যু ড্যামেজের জায়গায়। কেন, টু ইলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট, এই যেখানে যেই অফেন্ডিং এজেন্টের কারণে এই কাহিনীগুলো ঘটতেছে, ইনফেকশন টিস্যু ড্যামেজ হচ্ছে, ওই এজেন্টটাকে ইলিমিনেট করার জন্য আমার সার্কুলেশন থেকে, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতর থেকে কোনো জিনিসকে কি করতে হবে, ওই বের হতে হবে, সার্কুলেশনের ভিতর থেকে বের হয়ে ওরা টিস্যু ড্যামেজ যেখানে চলতেছে সেখানে যাবে, গিয়ে অফেন্ডিং এজেন্টটাকে ইলিমিনেট করবে। দিস প্রসেস ইজ কল্ড ইনফ্লামেশন। ওকে, সো দ্যাট ডেফিনেশন ইজ ভেরি important to know actually and to understand. So the first thing, the inflammation is a response of vascularized tissue to infection and the tissue damage that brings and molecules of the host defense from the circulation to the sites where they are needed to eliminate the offending agent. So মুখস্থ করতে হবে না, আমি জাস্ট যেভাবে বলছি একটু বোঝার চেষ্টা করবেন যে এটা ইনফ্লামেশন বলতে কি বোঝায়। সো দ্যাট ডেফিনেশন একটু জাস্ট দাগায় রাখেন, ঠিক আছে। ইনফ্লামেশন সবসময় যে এরকম ভালো এরকমও না, বাট সামটাইম ইনফ্লামেশন ক্যান বি হার্মফুল। যেমন অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে, অটো ইনফ্লামেটরি ডিজিজগুলোর ক্ষেত্রে, যেমন আমাদের ওরাল ক্যাভিটিতে একটা হয় লাইকেন প্লানাস, তাই না, হ্যাঁ, এরকম অনেকগুলা অটো ইনফ্লামেটরি ডিজিজ বা অটো ইমিউন ডিজিজ আছে, হেড নেক রিজিয়ন, সেগুলো কিন্তু আমাদের জন্য হয়, হ্যাঁ, যেমন লাইকেন প্লানাস একটা বললাম, অটো ইনফ্লামেটরি ডিজিজ। সো ইনফ্লামেশন ক্যান সামটাইম হার্মফুল। এটা 59 পেজ, আপনাদের এই শিটটা শুরুই হয়েছে 58 পেজ বা 7 পেজ থেকে, সেখান থেকে আমরা শুরু করছি। তার আগে আপনাদের এই শিটে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সেল ইঞ্জুরি অ্যাডাপ্টেশনের অংশটা, ঠিক আছে। তো এখানে আমরা 58 পেজে আছি, 59 পেজের শুরুতে বলছি ইনফ্লামেশন মে বি হার্মফুল, এখানে উদাহরণ দিচ্ছে হাইপারসেন্সরি রিঅ্যাকশন বা অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে এটা হার্মফুল হতে পারে। এরপরে ইনফ্লামেশনের কজগুলো দেওয়া আছে, চাইলে একবার দেখতে পারেন, যেটা আমি এতক্ষণ বলছি, ইনফেকশনের কারণে হতে পারে, ইমিউন রিঅ্যাকশনের কারণে হতে পারে, টিস্যু নেক্রোসিস থাকলে অথবা ফরেন বডির কারণে কি হতে পারে, একটা ইনফ্লামেশন শুরু হতে পারে। ওকে, ব্রডলি যদি আমরা ভাগ করি, ইনফ্লামেশন দুই রকম, একটা হলো অ্যাকুইট ইনফ্লামেশন, অ্যানাদার ওয়ান ইজ ক্রনিক ইনফ্লামেশন, রাইট। সো অ্যাকুইট ইনফ্লামেশন মানে হচ্ছে যেটা সাডেন শুরু হবে এবং শুরু হয়ে এটা অ্যাকিউট একটা মানে নেচার থাকবে, অর্থাৎ যে টিস্যু ড্যামেজ বা অর্গানিজমটা আসলো তার ইমিডিয়েটলি আফটার যে ইনফ্লামেশন শুরু হয় সেটা হচ্ছে অ্যাকুইট ইনফ্লামেশন, ইউজুয়ালি 1 দিন 2 দিন পারসিস্ট করে, এরপর থেকে শুরু হয় যেটা সেটা ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে। তো অর্থাৎ শর্ট ডিউরেশনের যে ইনফ্লামেশন সেটা হচ্ছে অ্যাকিউট, আর লং ডিউরেশনের যেটা ইনফ্লামেশন সেটা হতে পারে সেটা ক্রনিক, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন। এখন সবার আগে আসি আমরা অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন তো আমরা বুঝে গেলাম জিনিসটা কি। এখন সে কী কী সেল অংশ, আমি জাস্ট সেটা একটু 2-4টা কথা দাগায় নিই, এরপর আমি একটু বিস্তারিত আলোচনায় ঢুকবো, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে সেলস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। সেলস অফ অ্যাকিউট ইনফ্লামেশন এটা খুব অনেকবার পরীক্ষায়, অসংখ্যবার পরীক্ষায় আসছে, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, এভাবে ডিরেক্টলিও আসে, আবার একটা বিশাল বড় সিনারিও দিবে, ধরেন একটা অ্যাকুইট ইনফ্লামেটরি ডিজিজের সিনারিও দিবে, তারপরে বলবে যে এই ডিজিজের ক্ষেত্রে কোন সেলটা প্রাইমারি হোস্ট রেসপন্সটা শুরু করবে, ঠিক আছে, অথবা কোন সেলটা ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করবে। সো দ্য অ্যাকুইট ইনফ্লামেশনের মোস্ট ইম্পর্টেন্ট সেল হচ্ছে নিউট্রোফিল। এটা সিঙ্গেল বেস্টে অনেকবার আসছে, জুলাই 19 আসছে, জানুয়ারি 20 আসছে, এরপরেও আসছে, হ্যাঁ, লাস্ট মার্চ রেসিডেন্সিতে 25-এ আসছে। এটা অ্যাকুইট ইনফ্লামেটরি সেল কী কী আছে। সো অ্যাকুইট ইনফ্লামেটরি সেল কী কী, পিএম পলিমরফোনিউক্লিয়ার লিম্ফোসাইট, যেটা হচ্ছে আপনার লিউকোসাইট, এটা হচ্ছে নিউট্রোফিল, দেন এন্ডোথেলিয়াল সেল, মাস্ট সেল, ইওসিনোফিল, অ্যাকচুয়ালি সব ডাব্লিউবিসি, অল আর ডাব্লিউবিসি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তবে অ্যাকসেপ্ট লিম্ফোসাইট, রিমেম্বার
লিম্ফোসাইট অ্যাকুইট ইনফ্লামেশনে আসবে না, আর বাকি সকল সেল এখানে অংশগ্রহণ করবে। আপনার শীটে থাকুক বা না থাকুক, এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নেই, এগুলো মুখস্থ করারও দরকার নাই। আপনি জাস্ট রিমেম্বার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ইজ নিউট্রোফিল, অ্যান্ড কোনটা নাই সেটা হচ্ছে লিম্ফোসাইট। রেস্ট অফ দ্য সেল ক্যান অলসো পার্টিসিপেট, ইভেন ম্যাক্রোফেজ, ক্রনিক ইনফ্লামেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট সেল ওয়ান ইজ দ্য ম্যাক্রোফেজ, ওইটাও কিন্তু অ্যাকুইট ইনফ্লামেশনই সেল হতে পারে, বাট লিম্ফোসাইট নো, লিম্ফোসাইট অ্যাকুইট ইনফ্লামেটরি সেল না। তাহলে এই একটা পয়েন্ট মনে রাখবেন, শেষ। এরপর আবার সেই কজগুলো দেওয়া আছে, কি কি কারণে হতে পারে অ্যাকুইট ইনফ্লামেশন, রিডিং পড়তে পারেন, না হলে দরকার নেই। পরের পেজে চলে যান, 61 পেজে আছে কার্ডিনাল সাইন অফ অ্যাকুইট ইনফ্লামেশন। অ্যাকুইট ইনফ্লামেশনের 5টা সাইন আছে, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। খ্রিস্টপূর্ব 3000 বছর আগে আমাদের একজন দার্শনিক, তিনি হচ্ছে সেলসাস, উনি প্রথম এই 4টা ধারণা দিয়েছে যে এই রুবর, ক্যালর, ডলর, টিউমার বলে 4টা কথা আছে, এটা আমরা সবাই জানি। রুবর মানে রেডনেস, ক্যালর মানে হিট, ডলর মানে টেম্পারেচার, ডলর মানে পেইন, অ্যান্ড টিউমার মানে সোয়েলিং। আর পরবর্তীতে এই যে 19 শতকে এসে রুডলফ ভিশু নামে একজন সায়েন্টিস্ট, উনি বলছে যে ফাংশিও লেসা, যেই টিস্যুটা ইনফ্লাম থাকবে সেই টিস্যুর কোনো ফাংশন থাকবে না, এই কথাটা পরবর্তীতে উনি অ্যাড করছে। তাহলে এই 5টা কার্ডিনাল সাইন, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, পার্ট 1ও আসে, মার্চ 22-এ আসছিল একবার পরীক্ষায় প্রেসিডেন্সিতে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কার্ডিনাল সাইন্স অফ অ্যাকুইট ইনফ্লামেশন, রাইট। নাও কাম টু দ্য মেকানিক্স, ভাস্কুলার ইভেন্টস, আমরা অনেকগুলো ইভেন্টসের কথা এখন এখান থেকে পাবো। দেয়ার আর লট অফ ইভেন্ট দ্যাট অকার ডিউরিং ইনফ্লামেশন, ঠিক আছে। তো এই ইভেন্টগুলোকে আসলে গ্রসলি 2-3টা ইভেন্টে ব্রডলি ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ দ্য ভাস্কুলার ইভেন্ট, ওকে। সো দ্য inflammatory events can broadly categorized into first is the vascular event, okay. আমরা এখানে বোর্ডে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পড়াগুলো শেষ করে ফেলবো। ফার্স্ট ইজ দ্য ভাস্কুলার ইভেন্ট, ওকে। ভাস্কুলার ইভেন্ট হচ্ছে ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট আর্লিয়েস্ট ইভেন্টস অফ দ্য ইনফ্লামেশন, অ্যাকুইট ইনফ্লামেশন। ভাস্কুলার ইভেন্টে ব্রডলি 2টা কাহিনী ঘটে, কি কি? এক নম্বরে হচ্ছে যে ভাস্কুলার ফ্লো, হ্যাঁ, অ্যান্ড ক্যালিবার, ভাস্কুলার ফ্লো এবং ক্যালিবারে কিছু পরিবর্তন হয়, ঠিক আছে, চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার। আর 2 নম্বরে যে কাহিনীটা ঘটে সেটা কি? সেটা হচ্ছে ভাস্কুলার পারমিএবিলিটি বাড়া, পারমিএবিলিটি, ওকে। সো ইনক্রিজ পারমিএবিলিটি অফ দ্য ভেসেল, এটা হলো সেকেন্ড ইভেন্ট। আর ফার্স্ট ইভেন্ট হচ্ছে ভাস্কুলার ইভেন্টের মধ্যে ফ্লো অ্যান্ড ক্যালিবারে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? আমরা জানি যে সাপোজ এটা আমাদের একটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের এটা ধরেন আর্টারিওল বা মেটা আর্টারিওল, এবং তারপর থেকে আমরা জানি শুরু হয় হচ্ছে কি আর্টারিওলের পরে কি ভেনিওল থাকে, তাই না? এর মাঝখানে একটা ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারির মধ্যে আর্টারিওলগুলো শেষ হয় এবং ভেনিওলগুলো ওখান থেকে শুরু হয়। সো সাপোজ দিস ইজ ভেনিওল, দিস ইজ পোস্ট ক্যাপিলারি ভেনিওল, এবং এরপরে ভেইন হবে, ভেনা ক্যাপা হবে, আমরা এটা সবাই জানি। আর এখানে কি আছে? এন্ডোথেলিয়াল সেল লাইনিং আছে, ভিতরে কি আছে? এন্ডোথেলিয়াল সেল লাইনিং আছে। সো সাপোজ এটা আমাদের এন্ডোথেলিয়াল সেল লাইনিং। So this is our endothelial lining. This is the arteriole, this is capillary, and this is venule. আমরা জানি আমাদের যে ফ্লোয়িং ব্লাড আছে, এই ফ্লোয়িং ব্লাডের মধ্যে আমাদের সেন্ট্রাল স্টিমে থাকে আরবিসি, রিমেম্বার, আর তার ঠিক বাইরেই থাকে ডাব্লিউবিসি সিরিজ, ওকে। একদম পেরিফেরিতে থাকে হচ্ছে প্লাটিলেট, ঠিক আছে। সো একদম সেন্টারে থাকে আরবিসি, ডাব্লিউবিসি, এবং পেরিফেরিতে থাকে প্লাটিলেট, ওকে। আমাদের ধরেন এটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেস, এটা হলো টিস্যু স্পেস, এইখানে আমাদের একটা অর্গানিজম আছে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার অর্গানিজম। এই অর্গানিজমটাকে হচ্ছে যে আমাদের বডি ইলিমিনেট করবে থ্রু দ্য প্রসেস অফ ইনফ্লামেশন, অ্যান্ড দিস ইজ দ্য মেকানিক্স অফ ইনফ্লামেশন, রাইট। সো ফার্স্ট থিং দ্যাট অকার্স, দ্য ফ্লো অ্যান্ড ক্যালিবারে পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন ঘটবে? সবার আগে যেই পরিবর্তনটা হয়, দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন দ্যাট ইজ ভেসোডাইলেশন হয়। কি হয়? ভেসোডাইলেশন।
ভেসোডাইলেশন অফ দ্য আর্টেরিওল যেখানে থাকে, এখানে কি হয়েছে, ভেসেলটা ডায়ামিটার ছিল এতটুকু, এটা চেঞ্জ হয়ে এতটুকু হয়ে গেছে। তাহলে কি হবে, এই ভেসোডাইলেশনের সাথে সাথেই পরবর্তী ইভেন্টটা কি হওয়া উচিত, ভাস্কুলার যেই ফ্লো সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, ফ্লো বেড়ে যাবে, কারণ কি ভেসেলটা ডাইলেট হয়েছে। সো ইমিডিয়েটলি আফটার ডাইলেটেশন দেয়ার উইল বি ইনক্রিজ ফ্লো, বাট এই ফ্লোটা যখন বাড়লো তার ঠিক একটু পরেই, খুবই অল্প সময়ের জন্য, তার ঠিক একটু পরেই এই ফ্লোটা আবার কমে যাবে। ঠিক আছে, এটাকে বলে স্টেসিস। কেন কমলো, ফ্লোটা তো বাড়ছিল কারণ ডাইলেশন হয়েছিল, ভেসেল ডাইলেট হলে ফ্লো বাড়বে, স্বাভাবিক কথা। কিন্তু এরপরেই হঠাৎ করে আবার কি হয়ে গেল, ভাস্কুলার স্ট্যাসিস, মানে ফ্লোটা আবার হঠাৎ করে কমে গেল। সো কেন এই স্ট্যাসিসটা হলো, কেন হলো, কারণ আমরা বলছি আমাদের গ্রস ইভেন্ট হচ্ছে তিনটা, একটা ভাস্কুলার ইভেন্ট, 2 নম্বরে হচ্ছে এক্সুডেশন, আর 3 নম্বর যেগুলো হবে সেগুলোকে আমরা বলি সেলুলার ইভেন্ট, সেগুলোকে কি বলি, সেলুলার ইভেন্ট। তো এই ভাস্কুলার ইভেন্ট, সেলুলার ইভেন্ট, এক্সুডেশন, বেসিক্যালি দে অল আর সিমেন্টেনিয়াস, মানে একসাথে কনকমিটেন্টলি এটা হচ্ছে, মানে এই ইভেন্ট শেষ হওয়ার পরে ওইটা শুরু হবে, ব্যাপারটা এমন না। যখন ডাইলেটেশন হচ্ছে তখনই হয়তো ডাব্লিউবিসিগুলো মার্জিনের দিকে চলে যাচ্ছে, কারণ আমাদের ইনফ্লামেশনে অংশগ্রহণ নিবে মেইনলি ডাব্লিউবিসি সেল। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে ভেসোডাইলেশন হলো, তারপর ফ্লো বাড়লো, তারপরে স্টেসিস হলো। স্টেসিস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে এক্সুডেশন, যেহেতু ফ্লুইড অলরেডি কিছু স্কিপ করা শুরু করে দিছে, হ্যাঁ, তার সাথে কিছু সেলও স্কিপ করা শুরু করে দিছে, সো আলটিমেটলি দেয়ার উইল বি ডিক্রিজ অফ ফ্লো। আরেকটা বিষয় হচ্ছে এইখানকার মানে ডায়ামিটার বাড়ছে, বাট এই দিকের ডায়ামিটার তো বাড়ে নাই, সো সে যে ফ্লোতে আসবে এখানে গিয়ে কিন্তু সে একটা রেজিস্ট্যান্স ফিল করবে, এটা একটা মেকানিক্যাল ফ্যাক্টর। বাট মেইন ফ্যাক্টরগুলো হচ্ছে এখানে তিনটা, স্ট্যাসিসের কারণ হচ্ছে বেসিক্যালি তিনটা। কি কি, এক নম্বরে হচ্ছে এখানে যেটা বললাম, ফার্স্ট হচ্ছে এক্সুডেশন ঘটতেছে, হ্যাঁ, সিমেন্টোনিয়াসলি। এরপরে এখানে যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে আরবিসিগুলো, মানে যেহেতু ফ্লো বেড়ে গেছে আর এখানে কমে গেছে, মানে এখানে গিয়ে চিকন হয়ে গেছে, যার কারণে এখানে হচ্ছে সে প্যাকড হয়ে যাবে, এখানে এসে আরবিসির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। একটা সাথে আরবিসি আরেকটা আরবিসি কি হবে, খালি ধাক্কাধাক্কি করবে। ঠিক আছে, তো যার কারণে কি হবে, এই আরবিসিগুলো একটা দল পাকাবে বা রোলো ফরমেশন বলে এটাকে। ঠিক আছে, আরবিসির রোলো ফরমেশন হয় বা সেডিমেন্টেশন হয়, এখানে হলে আলটিমেটলি ব্লাডের এই জায়গায় ভিসকোসিটি, যত আরবিসির ঘনত্ব বাড়বে তত ব্লাডের কি হবে, ভিসকোসিটি বাড়বে। ঠিক আছে, এই ভিসকোসিটি বাড়া, তারপরে হচ্ছে রোলো ফরমেশন হওয়া এবং এক্সুডেশন, এই কারণেই মূলত এখানে স্ট্যাসিসটা ঘটতেছে। ঠিক আছে, এবং এই রোলো ফরমেশন হয়, এই জন্য ইনফ্লামেশনের সময় কি বেড়ে যায়, আমরা বলি ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা বেড়ে যায়, ইএসআরটা বেড়ে যায়। ওকে, ইনফ্লামেটরি কন্ডিশনে ইএসআর বেড়ে যায়, কেন, ডিউ টু দ্য নেচার অফ দ্য আরবিসি যে এখানে রোলো ফরমেশন করে বা প্যাকড হয়ে যায়, সেডিমেন্টেশন বেড়ে যায়, সেজন্য ইএসআরটা বেড়ে যায়। হোয়াট এভার, স্ট্যাসিস হলো তাহলে চেঞ্জ ইন দ্য ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিভার। ওকে, আমরা যা পড়তেছি এটা কিন্তু আর্টারিওল, মানে আমাদের যেই সিস্টেমিক যেই ভেসেল, হ্যাঁ, ব্লাডের যেই ব্লাড ভেসেলের পরিবর্তন পড়তেছি। ঠিক আছে, এছাড়া টিউমার যখন ইনফ্লামেশন হয় তখন কিন্তু লিমফ্যাটিক চ্যানেলের মধ্যেও পরিবর্তন হয়, লিমফ্যাটিক ফ্লোর মধ্যেও পরিবর্তন ঘটে, সেটাও আমাদের একটা পয়েন্টে আসবে। তো 3 নম্বর কাহিনী কি পড়লাম আমরা, স্ট্যাসিস হলো, প্রথমে ভেসোডাইলেশন হলো, ফ্লো বাড়লো, স্ট্যাসিস হলো, এবং তার সাথে সাথেই ভেসেলের ভিতর আরেকটা কাহিনী ঘটবে, সেটা কি আমরা বলছিলাম যে ডাব্লিউবিসিগুলো মার্জিনের দিকে আসতে থাকবে, মার্জিনেশন অফ ডাব্লিউবিসি বলে। সো এই যে ডাব্লিউবিসিটা, এটা এই ফ্লোয়ের সাথে সাথে যত সময় যাবে এটা পেরিফেরির দিকে আসতে হবে, কারণ তার উদ্দেশ্য যাত্রা কিন্তু এইখানে, তো তাকে মার্জিনেশন হইতে হবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের লিমফ্যাটিক চ্যানেলের মধ্যে যে পরিবর্তনগুলো হবে সেটা চেঞ্জ ইন দ্য লিমফ্যাটিক ভেসেলস অ্যান্ড লিম্ফ নোড। আমরা সবাই জানি ইনফ্লামেশন হলে লিম্ফ নোডগুলো এনলার্জ হয়, অলদো ইট বিকাম পেইনফুল অ্যান্ড সফট, মানে হার্ড যেটা, সেটা তো আমরা জানি যে মেটাস্টেটিক যে নোডগুলো সেগুলো থাকে, টিভিতে ম্যাটেড থাকবে, রাবারি থাকবে, বাট ইন কেস অফ ইনফ্লামেশন দ্য নোডস উইল বি সফট। ওকে, অ্যান্ড দ্যাট উইল বি মানে পালপেশন আমরা কী পাবো, ওখানে টেন্ডারনেস পাবো। সো এটা হচ্ছে ইনফ্লামেটরি সোয়েলিংয়ের ক্ষেত্রে। সো এই যে ইনফ্লামেশনের সময় লিমফ্যাটিক ভেসেলও পরিবর্তন হবে, ব্লাড ভেসেলের পরিবর্তনের মতো করে। ঠিক আছে, সো এই পয়েন্টটাও খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লো এবং ক্যালিভারের পরিবর্তন ইন দ্য ভাস্কুলেচার, ইন দ্য ব্লাড ভেসেল অ্যান্ড ইন দ্য লিমফ্যাটিক ভেসেলস। ওকে, সো এই 5টা পয়েন্ট, ভেসোডাইলেশন, ইনক্রিজ ব্লাড ফ্লো,
স্ট্যাসিস, ডাব্লিউবিসির মার্জিনেশন এবং লিম্ব। এখন এগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না, এদের পেছনে কিছু মেডিয়েটর কাজ করতেছে, কেউ না কেউকে কলকাঠি নাড়াচ্ছে। ওকে, সেই মেডিয়েটরগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, উইল নো দিস ব্রিফলি লেটার। নেক্সট আসি আমরা ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি বাড়ার পিছনে অনেক রকম মেকানিক্স থাকতে পারে। মেকানিক্স এর পিছনে কয়েক রকম মেকানিক্স আছে। কীরকম, আমরা যদি বলি পারমিবিলিটি বাড়ার পিছনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, পারমিবিলিটি বাড়া মানে কি? পারমিবিলিটি বাড়া মানে হচ্ছে যে এই সেলের, এন্ডোথেলিয়াল সেলের মাঝখান দিয়ে অথবা থ্রু দ্য এন্ডোথেলিয়াল সেল কিছু জিনিস ভেসেল থেকে বের হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যাওয়া। সো সেই পারমিবিলিটিটা কেন বাড়বে? একটা হতে পারে যে এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো টাইটলি প্যাক, তাই না? এই দুইটা সেলের মাঝখানে এখানে কি আছে? ইন্টারসেলুলার কিছু জাংশন আছে, টাইট জাংশন, গ্যাপ জাংশন, ডেসমোসোম, হেমিডেসমোসোম, এই ধরনের কিছু জাংশন আছে, তাই না? এই যে ডেসমোসোমাল অ্যাটাচমেন্ট বা এই জাংশনগুলো, এগুলো কি হয়ে যাবে? ডিটাচড হয়ে যাবে, ঠিক আছে? তখন এখানে একটা গ্যাপ তৈরি হবে, এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে কি তৈরি হবে? গ্যাপ তৈরি হবে। এটাকে আমরা বলি গ্যাপ ইন দ্য এন্ডোথেলিয়াল সেল। আর আমরা জানি যে এন্ডোথেলিয়াল সেলগুলো মানে ক্যাপিলারি স্পেশালি দ্য ক্যাপিলারি যেই এন্ডোথেলিয়ামগুলো, এগুলো কিন্তু সিম্পল একটা লেয়ারের এন্ডোথেলিয়াল সেল। এখানে কিন্তু কোনো টিউনিকা মিডিয়া বা অ্যাডভেন্টিশিয়া নাই। সো সহজেই যে কোনো কিছু এই জন্যই টিস্যুর মধ্যে চলে যেতে পারে, টিস্যু থেকে ক্যাপিলারিতে চলে আসতে পারে। সো এই যে এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, অ্যান্ড দিস মোস্টলি অকার্স ইন দ্য পোস্ট ক্যাপিলারি ভেনিউল, এই জায়গাটাতে ভেনিউলের মধ্যে গিয়ে, ঠিক আছে? অর্থাৎ ইনফ্লামেশনে যে সেলগুলো আমরা বলছি যে সার্কুলেশন থেকে বের হয়ে টিস্যু ড্যামেজের এরিয়াতে আসবে, সেটা কোথায় আসবে? ইন দ্য পোস্ট ক্যাপিলারি ভেনিউল, রাইট? সো এই এন্ডোথেলিয়াল সেলের মধ্যে কি তৈরি হবে? এখানে একটা গ্যাপ তৈরি হবে, ফার্স্ট থিং, ঠিক আছে? এবং এটার পিছনে আবার দুইটা মেকানিজম কাজ করে। একটা হচ্ছে সেল রিট্রাকশন হতে পারে, আরেকটা হতে পারে এন্ডোথেলিয়াল সেলের কন্ট্রাকশন। এই দুইটা মেকানিজম এখানে কাজ করে, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন, ঠিক আছে? কন্ট্রাকশন যখন হবে তখন সেলগুলো, এখানে যে মায়োসিন ফাইবার থাকে সেলের মধ্যে, আমাদের এই মায়োসিন ফাইবারগুলো হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন। এই প্রোটিনগুলো অ্যাক্টিন, মায়োসিন, এগুলো কি কন্ট্রাকটাইল প্রোটিন। হ্যাঁ, তো এই কন্ট্রাকশন হবে মায়োসিনের মাধ্যমে, এখানে একটা কন্ট্রাকশন হবে এবং ডেফিনেটলি দেয়ার সাম মেডিয়েটর্স, কিছু মেডিয়েটর্স আছে, আমরা মেডিয়েটরগুলোকে শেষে একসাথে পড়বো। আর এখানে আছে রিট্রাকশন হয়, সেলগুলো যদি একটু রিট্রাক্টেড হয় তখন ডেফিনেটলি একটা গ্যাপ তৈরি হবে, অ্যান্ড দে আর অলসো মেডিয়েটর্স। ওকে, সো গ্যাপ ইন দ্য এন্ডোথেলিয়াম বা এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হওয়া, দিস ইজ দ্য ফার্স্ট মেকানিজম অ্যান্ড দ্য মোস্ট কমন মেকানিজম অফ দ্য ইনকেস পারমিবিলিটি। বাট দেয়ার আর লট অফ আদার মেকানিজম। কি হইতে পারে? ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। সাপোজ একটা বার্ন হলো, তোমার লাইটিক লেশন হলো, অথবা ডিরেক্ট ট্রমা হলো। একটা ট্রমার কারণে কি হয়? আমরা জানি যে ব্লিডিং হয়। সাপোজ আপনি এখানে হাতটা একটু কাটা গেল, কি হলো? ব্লিডিং হলো, এখানে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, তাই না? এই যে ব্লিডিং হলো, ব্লিডিং হয়েছে, ডেফিনেটলি দেয়ার আর সাম ভেসেল ইনজুরি, ডেফিনেটলি। কারণ আমরা জানি আমাদের শরীরের সকল রক্ত উইদিন দ্য ক্লোজ সার্কুলেশন, স্প্লিন ছাড়া বডিতে সব জায়গায় রক্ত থাকে উইদিন দ্য ভেসেল, ভেসেলের ভিতরে। সো কোথাও কাটা মানে ডেফিনেটলি অ্যাটলিস্ট একটা ক্যাপিলারি কাটা গেছে, আর একটা আর্টারিওল কাটা গেছে, আর একটা আর্টারি কাটা গেছে, আর একটা ভেইন কাটা গেছে। মানে ব্লিডিং হওয়া মানে হচ্ছে কোনো একটা ভেসেল ইনজুরি, এটা ক্যাপিলারি হইলেও গেছে, ঠিক আছে? আর ক্যাপিলারি যাওয়া মানে সেখানে এন্ডোথেলিয়াম আছে, এন্ডোথেলিয়াম ইনজুরি হয়েছে অবশ্যই। সো এইভাবেও আমাদের কি হইতে পারে? এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হওয়ার মাধ্যমেও পারমিবিলিটি সরাসরি বেড়ে যাবে, ঠিক আছে? এটা একটা। আর কি হইতে পারে? ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি বললাম, গ্যাপ ইন দ্য এন্ডোথেলিয়াল সেল বললাম। এছাড়া কি হতে পারে? ডিলাইড প্রলং লিকেজ, আরেকটা মেকানিজম আছে। রবিনস এগুলো খুব সুন্দর করে পয়েন্ট করে বিস্তারিত বর্ণনা করা আছে। ডিলাইড প্রলং লিকেজ হতে পারে, অনেক লম্বা সময় ধরে লিকেজ হতে পারে। হ্যাঁ, ক্রনিক ইনফ্লামেটরি প্রসেসের ক্ষেত্রে যেমনটা হয়, হ্যাঁ, একটা লম্বা সময় থেকে এই প্রসেসটা চলতে থাকে। এছাড়া কি হতে পারে? ডাব্লিউবিসি মেডিয়েটেড ইনজুরি হতে পারে, হ্যাঁ, লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে। কীরকম এই কথাটা? যে যখন এই ডাব্লিউবিসিগুলো মার্জিনের দিকে আসে, রিমেম্বার আমি যত কথা বলতেছি এটা কিন্তু মানে একটা 2 ডাইমেনশনাল কথাবার্তা, বাট এইখানে তো ফ্লোয়ের একটা ব্যাপার আপনি বুঝতেছেন, হিউজ ফ্লো কিন্তু এর ভেতর দিয়ে চলতেছে অ্যাকর্ডিং টু ব্লাড ফিজিক্স। ওকে, সো ডাব্লিউবিসিগুলো যখন এই এন্ডোথেলিয়াল সেলের গায়ে এসে লাগতেছে, আরবিসি প্যাকড হয়ে আছে, আরবিসি ধাক্কা খাচ্ছে, সো দেয়ার ইজ মাইক্রো ট্রমা। এই ভেসেলের ভিতরে এখানে কি চলবে? ট্রমা চলবে। তো
এই ট্রমার এই এই মানে ঘর্ষণের ফলেও কিছু এন্ডোথেলিয়াল সেল রাপচার হয়, এন্ডোথেলিয়াল সেলের ইনজুরি হয়। এই কথাটাকেই এখানে বলছে WBC মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। এই এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়া মানেই তো পারমিয়াবিলিটি বাড়া, ভেসেল থেকে বের হয়ে যাওয়ার যে পারমিয়াবিলিটি সেটা বেড়ে যাবে। তাহলে এই আরেকটা মেকানিক্স হতে পারে, ঠিক আছে। এছাড়া হতে পারে ট্রান্সসাইটোসিস। ট্রান্সসাইটোসিস মানে কি? থ্রো দ্য সেল, ঠিক আছে, থ্রো দ্য সেলের মধ্যে দিয়েই কিছু জিনিস চলে যেতে পারে। এটাকে ট্রান্সসাইটোসিস ওয়ান অফ দ্য মেকানিজম অফ মেমব্রেন ট্রান্সপোর্ট মেকানিজম, ঠিক আছে। এছাড়া হতে পারে আরেকটা মেকানিক, সেটা হচ্ছে যে লিকেজ ফ্রম দ্য নিউ ব্লাড ভেসেল, ঠিক আছে। যেমন আপনার হচ্ছে যে যেসব জায়গায় নিউ ব্লাড ভেসেল তৈরি হয়, ইনফ্লামেশন চলতেছে, নিউ ব্লাড ভেসেলস লাইক গ্রানুলেশন টিস্যু, লাইক টিউমার যেখানে তৈরি হয়েছে। টিউমারে আমরা জানি টিউমার অ্যাঞ্জিওজেনেসিস হয়, তাই না? তো এই অ্যাঞ্জিওজেনেসিস হলে কি হবে? সেখানে আপনার নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হবে, তাদের এপিথেলিয়াম কিন্তু লিকি থাকে, হ্যাঁ। তো ইজিলি তখন হচ্ছে যে আপনার এই নতুন তৈরি যে ব্লাড ভেসেলগুলো তাদের মধ্যে এন্ডোথেলিয়াল সেল কখনো কখনো সুগঠিত হয় না, তো তখনও ইজিলি যে কোনো কিছু ভেসেল থেকে টিস্যুতে চলে আসতে পারে। তাহলে ওখানেও একটা মেকানিক্স, মানে এটাও একটা মেকানিক্স হইতে পারে পারমিয়াবিলিটি বাড়ার। সো এই রবিনস এই কথাগুলাই বলছে যে পারমিয়াবিলিটি বাড়ার পিছনে এরকম 6-7টা কারণ হয়, যে এন্ডোথেলিয়াল ইনজুরি হয় বা গ্যাপ তৈরি হয় কন্ট্রাকশন রিট্রাকশনের মাধ্যমে, ডিলায়েড প্রলং লিকেজ হতে পারে, WBC মেডিয়েটেড ইনজুরি হতে পারে, ট্রান্সসাইটোসিস হতে পারে, অথবা লিকেজ অফ দ্য নিউ ব্লাড ভেসেল, ঠিক আছে। নতুন ব্লাড ভেসেল থেকে কি হতে পারে? লিকেজ হইতে পারে। তাহলে এই মেকানিজমগুলো হচ্ছে আমাদের পারমিয়াবিলিটিকে বাড়ায় দিচ্ছে। ওকে, এতক্ষণ যা জানলাম এগুলো কিন্তু সব ভাস্কুলার ইভেন্ট, ভেসেলের ভিতরে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো কি পড়লাম। তাহলে 1 নম্বর হচ্ছে ফ্লো এবং ক্যালিবারের পরিবর্তন, 2 নম্বর হচ্ছে পারমিয়াবিলিটি বাড়া। ক্যালিবারের পরিবর্তন হচ্ছে এই কয়টা, আর ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ার মেকানিক্স হচ্ছে এই কয়টা, ঠিক আছে। তাহলে দিস আর দ্য ভাস্কুলার ইভেন্ট। নাও কাম টু দ্য এক্সুডেশন। ওকে, এক্সুডেশন যেটা এখানে মানে কি? এক্সুডেশন মিনস দ্য স্কেপ অফ ফ্লুইড অর আদার থিংস, মানে ব্লাডের যে কম্পোনেন্টগুলো সেগুলো বের হয়ে টিস্যু স্পেসে চলে যাওয়াকে আমরা বলতেছি এখানে এক্সুডেশন। সো এক্সুডেশন যখন হবে, এখানে যখন এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হবে, তখন কি শুধু ফ্লুইডই বের হবে নাকি অন্যান্য সব আছে? মানে ব্লাডের যত কম্পোনেন্ট আছে, মানে ফ্লুইড মানে তো এখানে প্লাজমা, ব্লাডের একটা কম্পোনেন্ট, আর কি আছে? ব্লাডের সেল আছে, তাহলে সেলুলার এক্সুডেশন হবে। তাহলে সেলুলার এক্সুডেশন থেকে মোস্ট ইম্পর্টেন্টলি কোনটা যাবে? আমরা বলছি WBC, কারণ আমার ইনফ্লামেশনে অংশগ্রহণ করবে WBC, আইদার অ্যাকুয়েট আর ক্রনিক যেখানেই হোক WBC অংশগ্রহণ করবে। এছাড়া বাকি যে RBC প্লাটিলেট সেটাও কিছু পরিমাণে যাবে, কিন্তু মেইন হচ্ছে এখানে ফ্লুইড এবং WBC এর মূলত আপনার এক্সুডেশন হবে, ঠিক আছে। তো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এক্সুডেশন, যেখানে কি হচ্ছে? কিছু ফ্লুইড এবং WBC এটা হচ্ছে সেখানে এক্সুডেশন হচ্ছে। তাহলে এই যে ফ্লুইডটা সেল সহ এখানে গেল, এটাকে আমরা বলতেছি এক্সুডেট। এটাকে কি বলি? এক্সুডেট। অ্যান্ড ইট অকার্স মোস্টলি ইন দ্য ইনফ্লামেটরি কন্ডিশন, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইনফ্লামেটরি এক্সুডেট। আমরা একটা পার্থক্য দেখব এক্সুডেট এবং ট্রানজুডেটের মধ্যে পার্থক্য। তো এটা পড়লে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে এক্সুডেশন মানে হচ্ছে সেখানে ফ্লুইডও বের হচ্ছে, অর্থাৎ প্লাজমার যে কম্পোনেন্ট, প্লাজমা প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর সব কিছু নিয়ে এসে বের হবে। ওকে, কিন্তু ট্রানজুডেশন যেটা, সেটা অন্য মেকানিক্স, যেটা ভেসেলের ভিতরে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া অথবা অঙ্কোটিক প্রেশার কমে যাওয়ার উপর ডিপেন্ড করতেছে। তো এটা আমরা ইডিমা একটা আমাদের সেশন আছে, সেখানে এটা নিয়ে আলোচনা করা হবে। নাও কাম টু দ্য সেলুলার ইভেন্ট, ঠিক আছে। সেলুলার ইভেন্টগুলোর মধ্যে চলে আসি আমরা। সেলুলার ইভেন্ট বেসিক্যালি কোথায় হচ্ছে? সেলুলার ইভেন্ট কিছু আপনার আমাদের এই ক্যাপিলারির ভিতরেই হচ্ছে, আর কিছু ইভেন্ট হচ্ছে কোথায়? কিছু ইভেন্ট হচ্ছে আউটসাইড দ্য ভেসেল। তো সবার আগে আমরা সেলুলার ইভেন্টগুলোকে 3 ভাগে ক্যাটাগরি করে ফেলি। 1 নম্বরে হচ্ছে ইন দ্য লুমেন অফ দ্য ব্লাড ভেসেল। এই যে ভেসেলের লুমেনের ভিতরে সেলের পরিবর্তন কি? আমরা যখন ভাস্কুলার চেঞ্জ পড়ছিলাম, বলছিলাম যে ফ্লো এবং ক্যালিবারের পরিবর্তন, তখনই আমরা বলছি যে WBCটা মার্জিনের দিকে চলে আসে। সো লুমেনের মধ্যে এখানে একটা কাহিনী ঘটতে আমরা বুঝলাম, সেটা কি? একটা হচ্ছে মার্জিনেশন। কার মার্জিনেশন? লিউকোসাইট। WBC গুলো মার্জিনের দিকে চলে আসতেছে। এখন মার্জিনের দিকে যখন চলে আসে, তখন এসেই তো সে এখানে লেগে যেতে পারে না, এন্ডোথেলিয়ামের গায়ে লাগতে পারে না। এখানে কিছু মলিকুলস আছে, সিলেক্টিন, ইন্টিগ্রিন মলিকুলস। এই মলিকুলগুলোর সহযোগিতায় প্রথমে সিলেক্টিন দিয়ে সে একটু মাইল্ড বা পার্শিয়াল বাইন্ড হয়, ঠিক আছে। কিন্তু এই বাইন্ডটা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না,
হ্যাঁ, এরকমভাবে বাইন্ড হয়। সো এখানে বাইন্ড হয়ে এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, এইভাবে বারবার সে একটা থেকে আরেকটার মধ্যে গিয়ে বাইন্ড হয় সিলেক্টিন দিয়ে, ঠিক আছে। একটা সময় গিয়ে সে ইন্টিগ্রিন দিয়ে মানে ফার্মলি এর এই সেলের গায়ে, এন্ডোথেলিয়ামের গায়ে ডাব্লিউবিসিটা গিয়ে অ্যাডেশন হয়ে যায়। প্রথমে এই যে একটা সেল আরেকটা সেল তারপরে সেল, এটাকে বলে রোলিং। এটাকে কি বলে? রোলিং করলো সে, ফাইনালি সে ফার্মলি কি হয়? অ্যাডেশন হয়। সো এখানে লুমেনের ভিতরে বেসিক্যালি তিনটা কাহিনী ঘটে। একটা হচ্ছে মার্জিনেশন, 2 নম্বর হচ্ছে রোলিং যেখানে সিলেক্টিন মলিকুলগুলো হেল্প করে, আর পরেরটা হচ্ছে ইন্টিগ্রিন মলিকুল যেটা হচ্ছে মূলত আপনার ইন্টিগ্রিন, সেটা হচ্ছে মূলত অ্যাডিশনে হেল্প করে, ফার্ম অ্যাডিশন হয়ে গেলে। তাহলে এখন আর এখান থেকে ছুটে যাবে না, এই এন্ডোথেলিয়ামের গায়ে সে লেগে গেল, ঠিক আছে। তাহলে লুমেনের মধ্যে এই কাহিনীটা ঘটলো। তারপরে কি হয় সেলুলার ইভেন্টে? 2 নম্বর হচ্ছে থ্রো দ্য এন্ডোথেলিয়াম, হ্যাঁ, অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামের মধ্যে এখানে আরেকটা কাহিনী ঘটে, খুবই ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ ট্রান্সমাইগ্রেশন। ট্রান্সমাইগ্রেশন একটা নামও আছে, আর এটা ডায়াপেডিসিস বলে, ডায়াপেডিসিস। এই ট্রান্সমাইগ্রেশন বা ডায়াপেডিসিস জিনিসটা কি? এটা হচ্ছে এই যে এন্ডোথেলিয়াল সেলটা তো এখন রিট্রাক্টেড বা কন্ট্রাক্টেড, গ্যাপ তৈরি হয়েছে, তাই না? তো এই ডাব্লিউবিসিটাও কি করবে? তার যেই নর্মাল আর্কিটেকচার আছে সেখানে কিন্তু চেঞ্জ নিয়ে আসবে, ঠিক আছে। আমরা যখন ছোট একটা জায়গা দিয়ে, হ্যাঁ, আমরা যখন একটা মানুষ ঢুকে দেখবেন এরকম হাত পা বাঁকা, তারপর সে ঢুকতেছে, ঠিক আছে। ঠিক সেম ডাব্লিউবিসিটাও এরকম বিভিন্ন আর্কিটেকচারাল চেঞ্জের মাধ্যমে সে সরাসরি দুইটা সেলের মাঝখানে যে গ্যাপটা হয়েছিল সেদিক দিয়ে চলে যাবে। সো এন্ডোথেলিয়ালকে পাস করে যাওয়ার এই প্রক্রিয়াটার নামই হলো ট্রান্সমাইগ্রেশন বা ডায়াপেডিসিস। অ্যান্ড ফাইনালি সে এখন রিচ করলো কোথায়? এই জায়গাটাতে, মানে ট্রান্সমাইগ্রেশন হয়ে বের হয়ে আসলো এইখানে। কিন্তু তাকে তো যেখানে টিস্যু ড্যামেজ চলতেছে, অর্গানিজম আসছে যেখানে, সেইখান পর্যন্ত যেতে হবে, তাই না? এই যাওয়ার জন্য যে প্রক্রিয়া, ওকে, ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস, তাই না? সো ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো কেমোট্যাক্সিস। কি নাম? কেমোট্যাক্সিস। ওকে, সো ইন সেলুলার ইভেন্টের মধ্যে আমরা পাইলাম লুমেনের মধ্যে মার্জিনেশন, রোলিং, অ্যাডেশন হলো, এন্ডোথেলিয়ামের মধ্যে ট্রান্সমাইগ্রেশন বা আপনার হচ্ছে ডায়াপেডিসিস হলো, এবং ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে এইখান থেকে এই পর্যন্ত কি হলো? কেমোট্যাক্সিস হলো। এখন এই অর্গানিজমটা কেমনে এখানে চলে গেল? সে অন্য কোনো দিকে কেন গেল না? নর্মাল সেলের দিকে কেন গেল না? সে কেন অর্গানিজমের দিকেই আসলো, বা যেখানে টিস্যু ড্যামেজ হচ্ছে সেখানে আসলো? ইয়েস, দেয়ার আর সাম মিডিয়েটর্স, আবারও সেই মিডিয়েটর। সো কেমোট্যাক্সিস ইজ রেগুলেটেড বাই সাম কেমোট্যাকটিক ফ্যাক্টর। The lot of chemotactic factor are playing role in this process. Chemotaxis বা অ্যামিবয়েড মুভমেন্টটা বলে এটাকে, ঠিক আছে। অ্যামিবার মতো বাঁকায়া এখানে চলে আসে যে আমাদের অর্গানিজমটা এখানে আছে, ঠিক আছে। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে কেমোট্যাক্সিস। ইটস অকার্স বাই সাম chemical mediator. These are the chemotactic factor, and cell wise the chemotactic factor can be different, ঠিক আছে। হয়তো ডাব্লিউবিসির জন্য, ডাব্লিউবিসির নিউট্রোফিলের জন্য একরকম, মনোসাইট ম্যাক্রোফেজের জন্য একরকম, ইওসিনোফিলের জন্য হয়তো আরেক রকম। আমরা পড়বো, আমাদের বইয়ে সেটা আছে, সেখানে আমরা দেখব। সো দিস ইজ দ্য কেমোট্যাক্সিস প্রসেস। নাও অর্গানিজমের কাছে আমাদের ডাব্লিউবিসিটা আসলো, নিউট্রোফিলটা আসলো। তাহলে এখানে তো ইলিমিনেশন হয়ে গেল না, ইলিমিনেশনে আরেকটা প্রসেস আমাদের এখানে বাকি আছে। সেই প্রসেসটার নাম কি? সেটা একটা স্পেশাল প্রসেস, তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সো নাও দ্য ফ্যাগোসাইটোসিস প্রসেসটা হবে এর পরবর্তীতে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? এই যে আমাদের ফাইনাল কথাটা ছিল সংজ্ঞার মধ্যে, টু ইলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট, ইলিমিনেশন অফ দ্য অফেন্ডিং এজেন্টটা এখানে ঘটবে। তো ফ্যাগোসাইটোসিস, তো এখানে যে অর্গানিজম, তার আশপাশে কিন্তু নর্মাল সেলও আছে, বডির যে কানেক্টিভ টিস্যু সেলস, সেগুলো কিন্তু এখানে আছে। তাহলে এই অর্গানিজমটাকে শুধু খাবে না নর্মাল সেলগুলোকেও খাবে? ফার্স্ট থিং, আমাদের কনসার্ন তো অর্গানিজম, আমার তো ইলিমিনেশন করতে, এটা নর্মাল সেল তো আমার বডির নিজস্ব সেল, ওকে তো আমার করার দরকার নাই। সেটা আমরা সেই আলোচনায় পরে আসব। একটা যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হয় তখন শুধুমাত্র শত্রুর পক্ষেই মরে না, তার সাথে কিছু নিজস্ব সৈন্যদের মধ্যে কিছু অংশ সেখানে শহীদ হয়, তাই না? তাইলে এই ব্যাপারটা এখানে ঘটবে। তার আগে আমরা যুদ্ধক্ষেত্রে এই শত্রুটাকে কিভাবে মারবে সেটা দেখি। সো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হওয়ার জন্য ফার্স্ট থিং, এই সেলটাকে সে চিনতে হবে যে এটা ফরেন,
তাই না? তো ফ্যাগোসাইটোসিসের ফার্স্ট স্টেজটাই হচ্ছে এইটা, যে রিকগনিশন। ফার্স্ট স্টেজের নাম কি? রিকগনিশন। ঠিক আছে, রিকগনিশন যখন সে চিনে ফেললো যেটা ফরেন, এটাকে চেনার জন্য আল্লাহ আবার এখানে কত সুন্দর অর্গানিজমের গায়ের মধ্যে অপসনিন নামক এক ধরনের মার্কার দিয়ে দিছে। এই মার্কারগুলো দেখে আমার এই ডাব্লিউবিসিটা তাকে চিনতে পারে যে ইয়েস দিস ইজ অর্গানিজম, দিস ইজ দ্য কালপ্রিট। সো রিকগনিশন, এই রিকগনিশন শেষ হলেই সে তার সাথে তার বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করে, সবার আগিয়েই গুলি করে ফেলে না। ঠিক আছে, তো সবার আগে তার সাথে তাকে রিকগনাইজ করে, রিকগনাইজ করার পরে তার সাথে কি হয়? অ্যাটাচড হয়। রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এরপরে কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মধ্যে 2 নাম্বার স্টেপ, যেটা 2 নাম্বার স্টেজে গিয়ে তাকে সে কি করে? এনগালফ করে ফেলে, এনগালফমেন্ট। তাহলে সেকেন্ড স্টেজ ইন দ্য ফ্যাগোসাইটোসিস ইজ দ্য এনগালফমেন্ট। এনগালফমেন্টে কি হয়? এই যে অর্গানিজমটা আছে, এই অর্গানিজমটাকে আমাদের যে ডাব্লিউবিসিটা এরকম একটা সিওডোপোড তৈরির মাধ্যমে, হ্যাঁ, চারদিক থেকে কি করে ফেলে? এনগালফ করে ফেলে, এনগালফ করে ফেলে। সো তার ভিতরে অর্গানিজমটাকে ঢুকিয়ে ফেলে, এটাকে বলা হয় এনগালফমেন্ট। ঠিক আছে, সো এনগালফমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্যাগোলাইসোজোম তৈরি করলো। ফ্যাগোলাইসোজোমের মাধ্যমে তাকে পরবর্তীতে থার্ড স্টেজে গিয়ে তাকে মেইন যেই হত্যা, কিলিং প্রসেস, সেই কিলিং প্রসেসে চলে গেল। কিলিং, নট অনলি কিলিং, মানে শুধু কিলিংই শেষ না, সে কি করে? এটাকে ডিগ্রেডেশন করে ফেলে, মানে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন, গুঁড়া গুঁড়া হয়ে যায়। কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। তো এই ডিগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি অর্গানিজমটা একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কোনটা? ওই আমাদের ডাব্লিউবিসিটা, নিউট্রোফিল অর ম্যাক্রোফেজ, মানে ফ্যাগোসাইটিক সেল যারা প্রফেশনাল সেল, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে ওই সেলগুলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফ্যাগোসাইটোসিস। তো আমাদের সংজ্ঞার যেই কথাটা ছিল টু ইলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট, সেটা কিন্তু হয়ে গেল। ওকে, মনে রাখতে হবে তার সাথে সাথে কিছু নর্মাল সেল নষ্ট হবে। যুদ্ধক্ষেত্রে যেটা বলছিলাম, কিছু নর্মাল সেল টিস্যু ড্যামেজ হবে by the lysosomal enzymes, by reactive oxygen species or reactive nitrogen species। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে কিছু নর্মাল সেলুলার কম্পোনেন্টও ক্ষয় হবে বা কিছু নর্মাল সেলুলার স্ট্রাকচার নষ্ট হবে। এটাকে আমরা টিস্যু ড্যামেজ বলতেছি। সো টিস্যু ড্যামেজ হবে, যার কারণে পেইন হবে, ফিভার হবে, এটা আমরা যেটা বলতেছিলাম কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন। ঠিক আছে, হোয়াট এভার। সো দিস ইজ দ্য ইনফ্লামেশন অ্যান্ড আফটার দ্যাট, এই যে ধ্বংসযজ্ঞটা হলো, এই যে একটা ক্ষত হলো শরীরের একটা অংশে, এই ক্ষতটা তো সেরে উঠতে হবে। দিস ইজ কল্ড হিলিং। সো হিলিং বেসিক্যালি এ পার্ট অফ ইনফ্লামেশন। রিমেম্বার, হিলিং বেসিক্যালি আ পার্ট অফ ইনফ্লামেশন, আ পার্ট অফ ক্রনিক ইনফ্লামেশন। ওকে, ক্রনিক ইনফ্লামেশনের একটা পয়েন্টই হচ্ছে হিলিং। আমরা ক্রনিক ইনফ্লামেশনে যাব, সেখানে গিয়ে আমরা দেখব। তাহলে সেই অংশটাকে আমরা বলতেছি কি? হিলিং মেকানিজম, রাইট? সো এই হচ্ছে আমাদের সামারি অফ ইনফ্লামেশন। এই সামারি অফ ইনফ্লামেশনটাই আমরা এখন শীটের মধ্যে আরেকবার দেখার চেষ্টা করব। তাহলে শীটের 62 পেজ সেখানে যান, সেখানে দেখবেন চেঞ্জ ইন দ্য ভাস্কুলার ক্যালিবার অ্যান্ড ফ্লো। শুরুতে দেওয়া আছে ট্রানজাইন্ট ভেসোকনস্ট্রিকশন। লোক, আমরা এখানে কিন্তু আমাদের ভেসোকনস্ট্রিকশনের ব্যাপারটা বলি নাই, আমরা শুধু ভেসো ডাইলেশনের কথাটা বলছি, তাই না? তাহলে এখানে এই ভেসোকনস্ট্রিকশন কথাটা আসলে কই থেকে? রবিন্সের লেটেস্ট যে এডিশন, সেখানে কিন্তু এটা নাই। ঠিক আছে, এই ভাস্কুলার চেঞ্জের মধ্যে প্রথম যে ইভেন্টটা ট্রানজাইন্ট ভেসোকনস্ট্রিকশন, বাট অন্যান্য বই এখনো আছে। আচ্ছা, এটা আসলে এখানেই লেখাই আছে, ইট ইজ অ্যান ইনকনসিস্টেন্ট ফাইন্ডিং অ্যান্ড ইউজুয়ালি পারসিস্ট ফর ফিউ সেকেন্ডস। কয়েক সেকেন্ডের জন্য শুধুমাত্র পারসিস্ট করে বাই দ্য অ্যাকশন অফ 2 মেডিয়েটার্স। এখানে 2টা মেডিয়েটার নাম আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখেন, থ্রম্বোক্সিন E2 এবং লিউকোট্রান্সফার D4E4। এগুলো ভেসোকনস্ট্রিক্টর। আপনারা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যেও কারা ভেসোকনস্ট্রিক্টর সেখানেও জেনেছেন। আচ্ছা, তাহলে এই স্টেজটা আসলে কি? এটা আসলে যখন সাধারণত কোনো হিমোরেজিক ইনফ্লামেশন মানে ট্রমা হয় বা এনিহাউ যদি ব্লিডিং হয়, ওই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য ফার্স্ট যে স্টেপটা, সেটা হচ্ছে কি? ভেসোকনস্ট্রিকশন, তাই না? হেমোস্টেসিসের এই ভেসোকনস্ট্রিকশনটা ওই বেসিক্যালি ওইটার জন্যই হয়। ঠিক আছে, সো অ্যাকুইট ইনফ্লামেশনের ফার্স্ট চেঞ্জ এই জন্যই বলা হয় যে ভেসো ডাইলেশন। লেখাই আছে এখানে, ইট ইজ ইন্ডিউসড বাই দ্য অ্যাকশন অফ সেভারাল মেডিয়েটর, নোটেবলি হিস্টামিন। নামটা খুবই ইম্পর্টেন্ট, হিস্টামিন। ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাকুইট ইনফ্লামেশন। এবং ভেসো ডাইলেশন কোথায় হয়? এটা ইম্পর্টেন্ট, আর্টারিওলে হয়। ঠিক আছে, হ্যাঁ। তারপরে ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো দেওয়া আছে,
তারপরে হচ্ছে স্লোয়িং অফ ব্লাড ভেসেল বা স্ট্রেস, যেটা আমি বললাম 3টা কারণে হয় সাধারণত, এক্সিডেশন, আরবিসি রিলো ফরমেশন এবং ভিসকোসিটি বেড়ে যাওয়া ব্লাডের, এগুলোর কারণে। আচ্ছা, তারপরে মার্জিনেশন অফ লিউকোসাইট সেটাও দেওয়া আছে, অ্যাক্সিয়াল কলাম থেকে সে পেরিফেরিতে আসতেছে সেটা, এবং মাইল্ড ইনজুরির ক্ষেত্রে 5 থেকে 30 মিনিট সময় লাগে এই রোল মার্জিনেশনের জন্য, আর এটা হচ্ছে যে সিভিয়ারের ক্ষেত্রে কয়েক ঘন্টা সময় লাগতে পারে মিনিট থেকে। আর লাস্টে বলছে লিমফ্যাটিক্স এবং লিম্ফ নোডের মধ্যে কিছু পরিবর্তন আসবে। এরপর আসেন ভাস্কুলার পারমিট, দাগান এখন ইনকেস ভাস্কুলার পারমিলিটি, ভাস্কুলার লিকেজ, সেখানে বলছে ইজ আ হলমার্ক অফ অ্যাকুইট ইনফ্লামেশন। সো ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট লাইন, হোয়াট ইজ দ্য হলমার্ক, তার মানে ইনফ্লামেশন হতে হলে অবশ্যই ভাস্কুলার পারমিলিটি বাড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, মেকানিজম অফ ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি সেখানে দেওয়া আছে, দেখেন 6টা মেকানিজম। 1 নম্বর হচ্ছে এন্ডোথেলিয়াল গ্যাপ ইন দ্য, মানে ডেফিনেশনের মধ্যে শুরুতেই বলছে ইন পোস্ট ক্যাপিলারি ভেনিউল, দ্যাট ইজ দ্য গ্যাপ বাড়বে কোথায়, এইখানে ভেনিউলের মধ্যে, পোস্ট ক্যাপিলারি ভেনিউলের মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এবং রিট্রাকশন, দুইটা মেকানিজমের মাধ্যমে গ্যাপ বাড়ে, একটা হলো কন্ট্রাকশন হয়, একটা হলো রিট্রাকশন হয়। কন্ট্রাকশনের মধ্যে বলছে এটা একটা কমন প্রসেস, রিভার্সিবল প্রসেস, 15 থেকে 30 মিনিটের জন্য এটা হয়। এটা শুধুমাত্র পোস্ট ক্যাপিলারি ভেনিউলে এই কাহিনীটা ঘটে, এবং হিস্টামিন, ব্রাডিকাইনিন, ভেরি ইম্পর্টেন্ট, 4টা মেডিয়েটরের নাম দেওয়া আছে, লিউকোট্রাইন্স এবং সাবস্টেন্স পি, এবং মায়োসিন প্রোটিনের যে ফসফোরাইলেশন কন্ট্রাকশনের মাধ্যমে মূলত এটা হয়, ঠিক আছে। আর এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন হয় 4 থেকে 6 ঘন্টা পরে, এবং এটার পিছনেও কিছু মেডিয়েটর কাজ করে, নোটেবলি ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা এবং গামা ইন্টারফেরন, এগুলো। আর ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে, বলছিলাম যে নেক্রোসিস হয়, ডিটাচমেন্ট হয়, এটা সাধারণত বার্ন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ট্রমার ক্ষেত্রে হয়। ডিরাইট প্রলং লিকেজ হতে পারে, তারপর হচ্ছে লিউকোসাইট মেডিয়েটেড, পরেগুলো শুধু নামগুলো জানলেই হবে, শুধু কন্ট্রাকশন রিট্রাকশনটাই বেসিক্যালি পরীক্ষার জন্য ডিটেলস পড়বেন, বাকিগুলো শুধু নাম পড়লেও চলবে। ডিলাইট প্রলং লিকেজ, লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, ইনকেস ট্রান্সসাইটোসিস এবং ব্লাড ভেসেল, এই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ। তারপর আসেন এক্সুডেশন, পরে পেজে দেওয়া আছে ফ্লুইড এক্সুডেশন, সেখানে দেখেন একটা বক্স আছে পার্থক্য, ইউ শুড নো দিস রাইট নাও। এক্সুডেট এবং ট্রানজুডেটের মধ্যে ডিফারেন্স কি? এক্সুডেট যেটা, এটার প্রোটিন কনসেন্ট্রেশনের পরিমাণটা বেশি, কারণ এটা ইনফ্লামেশনের সময় আমাদের যেই সেলুলার গ্যাপটা বেড়ে এই ফ্লুইডটা এখানে আসছে। তো ডেফিনেটলি এখানে হচ্ছে প্রোটিন কনসেন্ট্রেশনটা বেশি থাকবে। আর ডিস্ট্রিবিউশন অফ প্রোটিন দেখেন এক্সুডেটে জাস্ট লাইক প্লাজমা, কারণ প্লাজমা সব কম্পোনেন্ট এখানে চলে আসছে, ইনক্লুডিং ফিব্রিনোজেন, দেখছেন ফিব্রিনোজেন এখানে পাবেন আপনি। স্পেসিফিক গ্র্যাভিটি কি? হাই, কারণ প্রোটিনগুলো বেশি, সেই জন্য সেলের পরিমাণটা এখানে কোন সেলটা হবে, মেনলি ইনফ্লামেটরি সেল, ডাব্লিউবিসিটা প্রিডমিনেন্টলি থাকবে। আর ট্রানজুডেটে ওরকম সেল বের হতে পারে না, ওখানে তো লিকেজ হয় না, গ্যাপ হয় না, ওখানে অন্য মেকানিজম, শুধু ফ্লুইড বের হয় ওখানে, ঠিক আছে। সেটা আমরা ইডিমাতে দেখব। আর কজ কি? কজ হচ্ছে একটা কজ হচ্ছে এখানে ভাস্কুলার পারমিটিভ বাড়ছে, তাই না? আর ওখানে হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ছে ভেসেলের ভিতরে, অথবা অসমোটিক প্রেশার কমে গেছে, ঠিক আছে। আর অকারেন্স এটা ইনফ্লামেশনে হয়, এটা এনিহাউ যে কোনো নন ইনফ্লামেটরি কন্ডিশনগুলোতে হবে। এই তো এই কয়টা পার্থক্য একটু দেখে রাখবেন, এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি রেসিডেন্সি পরীক্ষায় বেশি আসছে এই পার্থক্য থেকে প্রশ্ন। আর 65 পেজেন, সেখানে নিচের দিকে সেলুলার এক্সুডেট নিয়ে কথা বলছে, এবং সেলুলার এক্সুডেটের ক্ষেত্রে নিউট্রোফিলের একটা কথা বলছে, যে নিউট্রোফিলস আর দ্য হলমার্ক অফ অ্যাকুইট ইনফ্লামেশন, অর্থাৎ নিউট্রোফিল ছাড়া কখনো অ্যাকুইট ইনফ্লামেশন হবে না, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। এরপরে বলছে যে নিউট্রোফিল সাধারণত 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা প্রিডমিনেন্টলি থাকে, এর পরবর্তীতে আস্তে আস্তে প্লাজমা সেল ম্যাক্রোফেজ চলে আসে, ঠিক আছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আর এখানে ডোন্ট ফরগেট দিয়ে একটা কথা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, দেয়ার আর সাম এক্সেপশন, সবসময় নিউট্রোফিল প্রিডমিনেন্ট হবে এরকম না, যেমন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে লিম্ফোসাইট প্রিডমিনেন্ট করে, তারপর অ্যালার্জিক ইনফেকশন মানে অ্যালার্জিক ইনফ্লামেশন, অথবা হচ্ছে যে আমাদের যেই প্যারাসাইটিক ইনফ্লামেশন, সেখানে কিন্তু আবার ইউসিনোফিলটা বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ইনসিওডোমোনাস অর্গানিজমের ক্ষেত্রে আবার অর্গানিজম নিউট্রোফিলটাই, কিন্তু সেটা 1 দিন না 2 থেকে 4 দিন পর্যন্ত পারচেজ করতে পারে। সো দেয়ার আর সাম এক্সেপশনস, দেজ আর নট ইম্পর্ট্যান্ট, বাট মেইন পয়েন্টস আর ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট চলে আসেন হচ্ছে সেলুলার ইভেন্টের মধ্যে 67 পেজ, সেখানে দেখেন স্টেপস ইন এক্সট্রাভেসেশন দেওয়া আছে সুন্দর করে, ইন দ্য লুমেনের মধ্যে রোলিং, মার্জিনেশন, অ্যাডিশন হয়, অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম কী হয়, ইন্টারেস্টেড নামগুলো খেয়াল রাখেন, ঠিক আছে। আর এখানে এই রোলিং অ্যাডিশনে যাদের রোল, তারা 68 পেজে দেওয়া আছে, একটা বক্স আছে ছোট, রবিনসের বক্সটাই, পি সিলেক্টিন, ই সিলেক্টিন, হোপফুলি দেখতেছেন আপনারা কোনটা কি করে, রোলিং অ্যাডিশন, এখানে নামগুলো দেওয়া আছে, আইসিএম ইন্টিগ্রিন ফ্যামিলির সদস্যরা,
তাদের নাম দেওয়া আছে। আপনি যে সিলেক্টিন ইন্টিগ্রিন দুইটা টার্ম জানেন, অত বিস্তারিত এই যে এল সিলেক্টিন VLA4 এগুলো দরকার নাই, জাস্ট রিমেম্বার দ্য সিলেক্টিন এবং ইন্টিগ্রিন, ঠিক আছে। নাও কাম টু দ্য কেমোট্যাক্সিস 68 পেজ। কেমোট্যাক্সিসের মধ্যে আমরা বলছি কেমোঅ্যাট্রাক্টেন্ট বলে একটা কথা আছে। সো কেমোঅ্যাট্রাক্টেন্ট হচ্ছে কিছু বলছিলাম কম্পোনেন্ট ফ্রম দ্য ব্যাকটেরিয়া। এখানে যে কেমোট্যাক্সিসটা হলো অর্গানিজমটা যেখানে আসলো, সেখানে আসার পিছনে যে এই ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলোকে বলে কেমোট্যাকটিক ফ্যাক্টর বা এজেন্ট। এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু এক্সোজেনাস, যেমন এই অর্গানিজমের মধ্য থেকে যেই ফ্যাক্টরগুলো বের হবে তারা কি হবে, তারা হচ্ছে সাধারণত এক্সোজেনাস, কারণ এটা বাইরে থেকে আসছে, ঠিক আছে। আর বডির যে সেলগুলো সেগুলো হচ্ছে মানে এই এক্সোজেনাস কম্পোনেন্টের চারপাশে কিছু নর্মাল সেলুলার স্ট্রাকচার বা আপনার কম মলিকুল থাকে, সেই মলিকুলগুলোর আকর্ষণেও ওই WBCT এখান পর্যন্ত চলে আসতে পারে। তো এগুলোকে বলা হয় এন্ডোজেনাস, ঠিক আছে, মানে বডির নিজস্ব। তো এক্সোজেনাস কম্পোনেন্ট একটাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, যেটা ব্যাকটেরিয়া থেকে যে জিনিসগুলো বের হয়েছে, স্পেশালি ব্যাকটেরিয়াল পেপটাইডস এবং লিপিডস এগুলো, ঠিক আছে। আর এন্ডোজেনাস কম্পোনেন্টের মধ্যে এটা হতে পারে কমপ্লিমেন্ট, হতে পারে লিউকোট্রায়ান্স, হতে পারে ইন্টারলিউকিন ফ্যামিলির সদস্যরা মানে সাইটোকাইন্স, এরকম বিভিন্নটা। একটা ছোট বক্স আছে কেমোট্যাকটিক এজেন্টগুলোর, হ্যাঁ, এটা জুলাই 24 সালে, জানুয়ারি 24 সালে প্রশ্ন আসছিল এই বক্স থেকে পার্ট 1-এ। সেটা হচ্ছে যে নিউট্রোফিলের জন্য বা মনোসাইট ম্যাক্রোফেজের জন্য কারা কেমোট্যাকটিক ফ্যাক্টর, তাই না? সো ফার্স্ট দেশে নিউট্রোফিলের জন্য কেমোট্যাকটিক ফ্যাক্টর হচ্ছে 1 নম্বরে ব্যাকটেরিয়াল পেপটাইড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কেমো অ্যাট্রাক্টেন্ট, ঠিক আছে। দেন দ্য কমপ্লিমেন্ট, আমরা জানি কমপ্লিমেন্ট আছে আমাদের C1 থেকে C9 পর্যন্ত। এই গ্রুপের মধ্যে 20টার মতো কমপ্লিমেন্ট আছে। এর মধ্যে C5A, এই কমপ্লিমেন্ট C5A এটা হচ্ছে আপনার একটা কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়া লিউকোট্রায়ান্স B4, এটা আমাদের অ্যারাকিনোডিক অ্যাসিড মেটাবোলাইট যখন আমরা পড়বো সামনে, তখন দেখব যে একটা কেমিক্যাল মিডিয়েটর আছে আমাদের লিউকোট্রায়ান্স গ্রুপ, সেই লিউকোট্রায়ান্স B4টা এটা কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়া সাইটোকাইন গ্রুপ আরেকটা মেডিয়েটর গ্রুপ, সেই মেডিয়েটর গ্রুপ থেকে আমাদের ইন্টারলিউকিন 8, এই ইন্টারলিউকিনটা কাজ করে। এই এজেন্টগুলোর নাম আপনাকে জানতে হবে। ফর মেনোসাইট ম্যাক্রোফেজের জন্য দেখেন প্রথম পয়েন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট আগেরটাই আছে, ব্যাকটেরিয়াল পেপটাইডও আছে আগেরটাই, লিউকোট্রায়ান্সও আগেরটাই আছে, কিন্তু ইন্টারলিউকিনটা এখানে চেঞ্জড। ওখানে ছিল ইন্টারলিউকিন 8, এখানে ইন্টারলিউকিন 1। আর ইসিনোফিলের জন্য সেখানে দেখেন C5A আছে, LT4 B4ও আছে, কিন্তু ইন্টারলিউকিনটা এখানেও চেঞ্জড, ইন্টারলিউকিন 5। সো ইন্টারলিউকিন 8, 1 আর 5, এই তিনটা ইন্টারলিউকিন কোনটা কার ক্ষেত্রে প্রয়োজন সেটা একটু মনে রাখতে হবে। নাও কাম টু ফ্যাগোসাইটোসিস 69 পেজ। দেখেন স্টেপগুলো দেওয়া আছে, রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। সেখানে মেজর অপশনিনগুলোর নাম বলছিলাম, কিছু অপশনিন নামক কিছু জিনিস অর্গানিজমের চারপাশে থাকে রিসেপ্টরের মতো, সেগুলো হচ্ছে যে আপনার তাকে রিকগনাইজ করতে হেল্প করে যে এটা হচ্ছে অর্গানিজম। সো হোয়াট আর দ্য অপশনিন C3b, IC3b, I মানে ইনঅ্যাক্টিভ, কমপ্লিমেন্ট 3b, তারপরে ইমিউনোগ্লোবিন G অ্যান্টিবডি, তারপরে হচ্ছে ম্যানান্স বাইন্ডিং ল্যাকটিন, হ্যাঁ, তারপরে হচ্ছে CRP একটা প্রোটিন, স্পেশালি প্রোটিন লিভার থেকে তৈরি, আমরা পড়বো। আর ফিব্রিনোজেন, ফিব্রিনেক্টিন, এগুলো হচ্ছে কি সব অপশনিন, এগুলো হচ্ছে রিকগনিশন অ্যাটাচমেন্টে হেল্প করে। তারপরে এনগালফ করে, চারদিক থেকে আমরা বলছি সিউডোপোর তৈরির মাধ্যমে। আর একটা হচ্ছে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। কিলিং অ্যান্ড ডিগ্রেডেশনের মধ্যে দুইটা মেকানিক্স হতে পারে, একটা হলো অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিক্স, আর একটা হলো অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম সেগুলো সবচেয়ে ইফিসিয়েন্ট মেকানিজম। সেখানে একটা স্পেসিফিক মেকানিজম আছে হাইড্রোজেন পারঅক্সাইড, MPO মানে মাইলোপারঅক্সিডেজ, আর একটা হলো হ্যালাইড সিস্টেম। এই সিস্টেমটা এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন, নাইট্রোজেন স্পেসিস, পরের যে সিস্টেমগুলো, এগুলো সবগুলোতে অক্সিজেন আছে। খেয়াল করে দেখেন অক্সিজেন আছে। তো এটাকেই বলা হয় হচ্ছে রিঅ্যাক্টিভ আপনার অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিক্স। বাকিগুলো অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে আপনার লাইসোজোমাল এনজাইম, এখানে তো অক্সিজেন নাই, ল্যাক্টোফেরিন, হ্যাঁ, তারপর হচ্ছে BPI, ডিফেন্সিন, এগুলো উইদাউট অক্সিজেন বা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম অফ ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্যাগোসাইটোসিস, এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি বেসিক পার্ট অফ ইনফ্লামেশন। এখানে শেষ করলাম আমরা। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে মরফোলজিক্যাল টাইপস অর প্যাটার্ন অফ অ্যাকুইট ইনফ্লামেশন, ঠিক আছে। সো আমরা বেসিক্স অফ ইনফ্লামেশন দেখছি, ইনফ্লামেশনের অনেকগুলো বেসিক বিষয় আমরা বোঝার চেষ্টা করছি, সেখানে স্টেপস দেখছি, মেকানিক্স দেখতে পারছি আমরা, হ্যাঁ। নাও কাম টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে যে আমাদের প্যাটার্নস। তো এতক্ষণ আমরা যে প্যাটার্নটা বললাম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক প্যাটার্ন, হ্যাঁ। তো এটার
উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আরও কয়েকভাবে এটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। যেমন একটা হচ্ছে সাপোরেটিভ, হ্যাঁ, সাপোরেটিভ ইনফ্লামেশন, যেখানে অ্যাবসেস, সাধারণত যখন মাইক্রো অর্গানিজম দিয়ে যখন ওই ইনফ্লামেশনটা হয় তখন তাকে আমরা বলি ইনফেকশন। আচ্ছা, এটা আপনাদের একটু কনফিউশন থাকবে, ইনফেকশন এবং ইনফ্লামেশনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ইনফেকশন মিনস, অলওয়েজ রিমেম্বার, ইনভেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ইনভেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ কি অর্গানিজম, ঠিক আছে? কোথায় সেটা? ইন আ লিভিং অর্গানিজম, লিভিং বডি, ঠিক আছে? সো যে কোনো লিভিং সিস্টেমের মধ্যে বা লিভিং বডির মধ্যে যখন কি হবে, ইনফ্লামেশন হবে এবং প্রলিফারেশন হবে কে অর্গানিজমটা, তখন সেটাকে আমরা বলতেছি ইনফেকশন। তাহলে ইনফেকশন মিনস ইনভেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম ইন আ লিভিং বডি। তার মানে সেখানে ইনভেট করতে হবে প্লাস মাল্টিপ্লাই করতে হবে, ইনফেকশন মিনস। এখন আমরা একটু আগে বললাম কোনো টিস্যুর মধ্যে একটা মাইক্রো অর্গানিজম ঢুকলে সেখানে ইনফ্লামেশন শুরু হয়, তাহলে সেই ইনফ্লামেশনেরই একটা আউটকাম হচ্ছে সাপোরেটিভ ইনফ্লামেশন, মানে অ্যাবসেস, ঠিক আছে? তো যখন পায়োজেনিক কোনো অর্গানিজম দিয়ে, পাস ফর্মিং কোনো অর্গানিজম দিয়ে একটা টিস্যু স্পেসের মধ্যে এরকম একটা ইনফ্লামেশন হবে, তখন সেখানে ডেফিনেটলি একটা ফাইনাল আউটকাম যেটা থাকবে সেটা হচ্ছে পাস, মানে ওই যে ধ্বংসাবশেষটা সেটাই হচ্ছে পাস, ঠিক আছে? সো পাসটা বেসিক্যালি কি একটা ইনফ্লামেশনের আউটকাম, পাস ফর্মেশন, ঠিক আছে? তো মানে অ্যাকুইট ইনফ্লামেশনের একটা আউটকাম হচ্ছে পাস ফর্মেশন হবে, যেখানে অ্যাবসেস হবে। এটা সব ক্ষেত্রে হবে না, শুধুমাত্র সাপোরেটিভ টাইপ অফ ইনফ্লামেশনের ক্ষেত্রে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, অ্যাবসেস। তার মানে অ্যাবসেস মানে কি? অ্যাবসেস মানে হচ্ছে একটা লোকালাইজ কালেকশন অফ পাস, একটা টিস্যু স্পেসের মধ্যে, কনফাইন্ড বাই আ টিস্যু, উইদিন আ টিস্যু, ঠিক আছে, বা বোরিড ইন এ টিস্যু, এটাকে বলতেছে অ্যাবসেস। যারা মানে চারপাশে নর্মাল ফাইব্রাস টিস্যু আছে, পায়োজেনিক মেমব্রেন আছে, আর ভিতরে কি আছে? পাস আছে, এটাকে বলা হয় অ্যাবসেস, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে এখন আপনারাই বলেন। যে অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে সেটা থাকবে, যে ডাব্লিউবিসিগুলা এখানে এসে অ্যাটাক করতেছে, হ্যাঁ, ইনফ্লামেশন, তাহলে সে ডাব্লিউবিসিগুলো মানে প্রফিউজ হেলদি লিউকোসাইট থাকবে, নর্মাল লিউকোসাইট, এবং এখানে কিছু লিউকোসাইট অলরেডি ডেড হয়ে যাবে, সেগুলো থাকবে, যেগুলোকে পাস সেল বলতেছি আমরা, তাহলে এগুলো থাকবে। এছাড়া ব্লাড ভেসেল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টিস্যু ফ্লুইড থাকবে, টিস্যু ডেব্রিস থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে পাসের কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখব, এটা হলো একটা ইনফ্লামেশন। ফিব্রিনাস ইনফ্লামেশন হচ্ছে সেখানে ফিব্রিনের পরিমাণটা বেশি থাকবে, ফিব্রিন, হ্যাঁ। সাধারণত যখন ট্রমাটিক মানে হিমোরেজ হয়, হিমোরেজের পর আমরা জানি ফিব্রিন জালের মাধ্যমে হেমোস্টেসিস হয়, তাই না? তো সেখানে গিয়ে এরকম ফিব্রিনাস ইনফ্লামেশন বেশি হবে, যেমন প্লুরোসি, পুরো আপনার পেরিকার্ডারি, যেখানে ফিব্রিনাস আপনার এক্সুডেট বেশি তৈরি হবে, সেখানে সেরাস ইনফ্লামেশন, যেখানে এই যে ইনফ্লামেশন আমরা দেখলাম কি পানীয় সেল থেকে মানে টিস্যু ভেসেল থেকে বের হয়, সেলও বের হয়, তাই না? তো যদি সেল কম বের হয়, পানি ফ্লুইড বেশি বের হয়, তখন সেটাকে বলা হয় সেল পুয়ার, সেল কম, সেল পুয়ার, ফ্লুইড বেশি, তখন সেটাকে বলা হয় সেরাস টাইপ অফ ইনফ্লামেশন। মানে এগুলো হচ্ছে কি বেসিক প্যাটার্ন অফ ইনফ্লামেশন, যে মানে বেসিক প্যাটার্ন থেকে মানে একটু এদিক হলেই যে ইনফ্লামেশনগুলো হয় সেগুলো হচ্ছে এই প্যাটার্নগুলো। তো বেসিক্যালি এগুলো নামগুলো শুধু জানলেই চলবে, আর সাপোরেটিভ ইনফ্লামেশনটা একটু পড়তে হবে। 72 পেজে দেখেন, ওখানে বিস্তারিত আছে, এখানে পয়েন্ট করে দেওয়া আছে। 4 নম্বর পয়েন্টে আছে ডেফিনিশনটা আছে, দেখবেন প্রথম লাইন একটু দেখবেন। এরপরে এই যে ডোন্ট ফরগেট দেওয়া আছে এক্সাম্পলগুলো, তার নিচে লেখা আছে পাসের কম্পোনেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মার্চ 25 রেসিডেন্সি পরীক্ষায় আসছে। প্রফিউজ হেলদি লিউকোসাইট, পাসের কম্পোনেন্ট কি? এক নম্বর হলো প্রফিউজ হেলদি। সো দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রায়শই মনে করি যে মনে হয় পাস মানে তো ডেড সামথিং, না, এখানে হেলদি লিউকোসাইটের পরিমাণটা বেশি থাকবে। প্রফিউজ হেলদি লিউকোসাইট, মোস্ট নিউট্রোফিল, এবং পাস সেল তো আছেই, ঠিক আছে, ডেড লিউকোসাইট যেগুলো। তারপরে প্রোটিন রিচ ফ্লুইড যেটা, হ্যাঁ, কারণ এখানে তো এক্সুডেট প্রোটিন রিচ ফ্লুইডগুলো বের হয়েছে, সেটা থাকবে। নেক্রোটিক সেল থাকবে, টিস্যু ডেব্রিস থাকবে, এবং অর্গানিজমগুলো থাকবে। আর এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ পাস দেওয়া আছে, অর্থাৎ পাসের ক্যারেক্টারিস্টিক দেখে আপনি চিনতে পারবেন যে কোন অর্গানিজম আছে। মাইক্রো অর্গানিজম পড়ছেন যে আমাদের স্টেফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে কোয়াগুলেস পজিটিভ একটা অর্গানিজম। সো সে যে পাসগুলো তৈরি করবে অর্গানিজমগুলো, সেগুলো হবে থিক, ঠিক আছে, কোয়াগুলেটিভ। তো এটা হচ্ছে যে পাস ইজ থিক অ্যান্ড ক্রিমি ইন স্টেফাইলোকক্কাল ইনফেকশন, পাস ইজ সেরোসেঙ্গুইনাস মানে বেশি ওয়াটারি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। আপনি পাস যখন ড্রেন করবেন, ওখানে পাসের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা দেখেই বুঝতে পারবেন যে এটা কোন অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে, মানে মোস্ট প্রবাবলি,
তারপরে গ্রিন বা ব্লুইশ যদি আসে তখন বুঝতে হবে এটা হচ্ছে আপনার সিউডোমোনাস ইনফেকশন হয়েছে। তো এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপরে ফিব্রিনাস ইনফ্লামেশনের প্রথম লাইনটা একটু দেখবেন। তারপরে হচ্ছে সেরাস ইনফ্লামেশন, বোল্ড করে দেওয়াই আছে, এক্সুডেশন অফ সেল পুয়ার ফ্লুইড। হ্যাঁ, এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল লাগবে না সবগুলো, শুধু নামগুলো জানলেই চলবে। ঠিক আছে, মেইনলি 5 থেকেই প্রশ্ন আসে। এরপরে পেজে আছে আউটকাম অর ফেট অফ অ্যাকুইট ইনফ্লামেশন। ওকে, সো ইউ ক্যান সি দিস ইজ সাবম্যান্ডিবুলার স্পেস ইনফেকশন, এটা সেরাস ইনফেকশন, দেখেন ব্লিস্টার তৈরি হয়েছে যেটা বার্নের পর সাধারণত হয়। ঠিক আছে, সো এটা কি সেরাস ইনফ্লামেশন। আচ্ছা, নাও কাম টু ফেটস অফ অ্যাকুইট ইনফ্লামেশন, 174 পেজে আছে। ফেটস 4টা হতে পারে সাধারণত অ্যাকুইট ইনফ্লামেশন থেকে। আমরা একটা ফেট আমরা অলরেডি বলছি একটু আগে যে পাস ফরমেশন হতে পারে, অ্যাবসেস, যদি ইনফ্লামেশনটা সাপোরেটিভ বা পায়োজেনিক অর্গানিজম দিয়ে হয়। যেটা হতে পারে সেটা হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি ও হিল হয়ে যেতে পারে, মানে রিজলিউশন। অ্যাকুইট ইনফ্লামেশন রিজলিউশন সাধারণত সবসময় এটাই হয়, যখন আমাদের সামান্য একটু কাটা ছেঁড়া হয় সাধারণত এটা কমপ্লিট রিজলিউশন হয়ে যায়, বা একটু একটা পিন ফুটছে এখানে আর ক্রনিক বা হিলিং হওয়া লাগে না, এটা এমনি রিজলিউশন হয়ে যেতে পারে। আর আরেকটা আউটকাম হচ্ছে অ্যাকিউট থেকে ক্রনিকে কনভার্ট হবে, আর আরেকটা আউটকাম হচ্ছে ডিরেক্টলি অ্যাকিউট থেকে হিল হয়ে যাবে। সাধারণত ক্রনিক ইনফ্লামেশনের একটা পার্ট হচ্ছে হিলিং, ঠিক আছে, কিন্তু কখনো কখনো অ্যাকিউট ইনফ্লামেশন থেকে ডিরেক্টলি হিল হয়ে যেতে পারে টিস্যু। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফেটস। 4টা ফেট হইতে পারে, একটা কমপ্লিট রেজলিউশন, একটা পাস ফরমেশন, একটা হচ্ছে হিলিং, আর একটা হচ্ছে প্রগ্রেস টু ক্রনিক ইনফ্লামেশন। এই 4টা পয়েন্ট আপনাদের শিটে দেওয়া আছে, ছবিটাও দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য মেডিয়েটরস। এখানে দেখেন একদম 75 পেজ থেকে শুরু করে প্রায় 83 পেজ, হ্যাঁ 83 পেজ পর্যন্ত যে আলোচনাগুলো আছে সবগুলোই বেসিক্যালি কেমিক্যাল মেডিয়েটর কেন্দ্রিক। ঠিক আছে, সো কেমিক্যাল মেডিয়েটর আসলে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়। হ্যাঁ, আমি জাস্ট সিম্পলি এই 8 পৃষ্ঠাকে আমরা খুব সহজে পড়ার চেষ্টা করব কিভাবে। ফার্স্ট থিং, হোয়াট আর দ্য কেমিক্যাল মেডিয়েটরস। ঠিক আছে, কেমিক্যাল মেডিয়েটরের মধ্যে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ফ্রম লিভার আর একটা হচ্ছে ফ্রম সেল। ঠিক আছে, যে কিছু কেমিক্যাল মেডিয়েটর আছে যেগুলো লিভার থেকে আসে, কিছু কেমিক্যাল মেডিয়েটর আছে যেগুলো হচ্ছে সেল থেকে আসে। লিভার থেকে যে মেডিয়েটরগুলো আছে, লিভার ইজ দ্য মেইন সোর্স অফ কেমিক্যাল মেডিয়েটর অ্যান্ড ফিউ আর কামিং ফ্রম দ্য সেলস। তো সেল থেকে যে মেডিয়েটরগুলো আছে সেগুলোকে আবার 2টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। দেখেন আপনাদের 76 পেজের থেকে আমি কথা বলছি। কিছু আছে সেলে আগে থেকেই, মানে সেলটা যখন তৈরি হয়েছে তখনই তার ভিতরে কিছু মেডিয়েটর, যেমন হিস্টামিন, সেরোটোনিন, এগুলোকে বলা হয় প্রিফর্ম। দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু নো। হ্যাঁ, প্রিফর্ম মেডিয়েটর। তাহলে এরা কারা? একটা হলো হিস্টামিন, 2 হলো সেরোটোনিন। আর নিউলি সিনথেসাইজড হচ্ছে ডিউরিং ইনফ্লামেশন যখন শুরু হলো তখন কিছু মেডিয়েটর নতুন করে তৈরি হয়। এরা হচ্ছে আমাদের নিউলি সিনথেসাইজড মেডিয়েটর। প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন, লিউকোট্রাইনস, লাইপোক্সিন, এগুলো হচ্ছে কি নিউলি সিনথেসাইজড মেডিয়েটর। ওকে, কিছু আছে লিভার থেকে আগে থেকে তৈরি হওয়া মেডিয়েটর, কিছু আবার লিভারও নতুন করে তৈরি হয় অ্যাকুইট ফেজ প্রোটিনগুলো। মেনলি লিভারে যে কমপ্লিমেন্ট এবং ফ্যাক্টরগুলো, even the coagulation factors, even the complement system, even the bradykinin system, they all can be act as a mediators. Okay, so এগুলো হচ্ছে liver derived mediators. So এই গ্রস ক্লাসিফিকেশনটা একটু দেখবেন। এরপরে প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করছে, বেসোঅ্যাক্টিভ অ্যামাইন গ্রুপ, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট গ্রুপ, এগুলো পরীক্ষায় আলাদা করে প্রশ্ন আসে না। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট গ্রুপটা আমরা একটু দেখব, এটা থেকে পরীক্ষায় যেহেতু প্রশ্ন সাধারণত আসে। লাস্ট রেসিডেন্সি মার্চ 25-এ প্রশ্ন আসছিল এখান থেকে, তাও আসছিল যে প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন। আচ্ছা, আমরা এটা এই জিনিসটা একটু দেখি, এটা ফার্মাকোলজিরও একটা পার্ট, হোয়াট এভার। সো দিস ইজ দ্য সেল মেমব্রেন। আমরা জানি ফসফোলিপিড দিয়ে তৈরি, তাই না? এই ফসফোলিপিডটা যদি ফসফোলাইপেজ এনজাইমের সহযোগিতায় ভাঙে তাহলে যে অ্যাসিডটা তৈরি হয় তার নাম হলো অ্যারাকিডোনিক অ্যাসিড। ওকে, অ্যারাকিডোনিক অ্যাসিডটা আবার 2টা এনজাইমের সহযোগিতায় ভাঙতে পারে, একটা সাইক্লোঅক্সিজেন, একটা হচ্ছে লাইপোঅক্সিজেন। সাইক্লোঅক্সিজেনে যদি যখন সে ভাঙে তখন সে তৈরি করে বেসিক্যালি প্রোস্টাগ্ল্যান্ডিন গ্রুপ। ঠিক আছে, 3টে জিনিস মনে রাখবেন। প্রোস্টাগ্ল্যান্ডিন বলতে আসলে অনেক প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, এর মধ্যে সাধারণত D2, E2, দিস আর দ্য ইম্পর্টেন্ট 2। আর এরপরে হচ্ছে প্রোস্টাসাইক্লিন, এটাও একটা প্রোস্টাগ্ল্যান্ডিন I2, তার আরেকটা নামই হচ্ছে প্রোস্টাসাইক্লিন, আর একটা হচ্ছে থ্রম্বোক্সিন A2। ঠিক আছে, তাহলে এখানে কি কি পাইলাম? প্রোস্টাগ্ল্যান্ডিন পাইলাম, প্রোস্টাসাইক্লিন পাইলাম, আর একটা হচ্ছে থ্রম্বোক্সিন A2 পাইলাম। ঠিক আছে, এই 3টা জিনিস পাইলাম, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন এবং থ্রম্বোক্সিন A2। ঠিক আছে, এদের কাজগুলো এখানে দেওয়া আছে। দেখেন প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি? ভেসোডাইলেশন করা, ভাস্কুলার পারমিটিভিটি বাড়ানো। ওই যে আমরা বলছিলাম যে ইনফ্লামেশনের যে ইভেন্টগুলো হচ্ছে সেগুলো কোনো না কোনো মেডিয়েটর দিয়ে হচ্ছে। সেখানে আমরা 2টা দেখেন,
প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 দুইটা কাজ পেয়ে গেলাম, ভেসোডাইলেশন, ভাস্কুলার পারমিটিভিটি বাড়ানো, ঠিক আছে। তারপরে প্রোস্টাসাইক্লিনের কথা বললাম, এটা ভেসোডাইলেটর প্লাস প্লাটিলেট এগ্রিগেশন কমায় দেয়, তার মানে এটা ভালো, ঠিক আছে। কিন্তু থ্রম্বোক্সিন একটু খারাপ, দেখেন ভেসো কনস্ট্রিকশনও করে, প্লাটিলেট এগ্রিগেশন ভেসেলের ভিতর বাড়ায় দেয়, দিস ইজ দ্য ব্যাড। এখন আসেন এইদিকে, লাইপোঅক্সিন দিয়ে যখন সে ভাঙবে তখন সে তৈরি করবে দুইটা জিনিস, একটা হচ্ছে লিউকোট্রায়েন্স আর একটা হচ্ছে লিপোক্সিন, ঠিক আছে। লিউকোট্রায়েন্স C4D4E4, লাইপোক্সিন A4B4, এইগুলো সে তৈরি করে। এর মধ্যে লিপোক্সিনটা হচ্ছে ইনহিবিটর অফ ইনফ্লামেশন, দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ওয়ান। অ্যান্ড এদেরও অনেকগুলো কাজ আছে, এর মধ্যে লিউকোট্রায়েন্স গ্রুপ সাধারণত ব্রঙ্কাস, আমাদের যেই এয়ারওয়েতে ব্রঙ্কাসকে স্পাজম করে ফেলে, সো ইট ইনডিউস দ্য ইনফ্লামেশন ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। আর ভাস্কুলার পারমিটিভিটি ওভারঅল ইনফ্লামেশনের রোল আছে, ঠিক আছে। এছাড়া কেমোট্যাক্সিসের সাথে আমরা বলছিলাম LTB4, একটু আগে পড়ে আসছিলাম, কেমোট্যাক্সিসে হেল্প করে হচ্ছে লিউকোট্রায়েন্স B4, okay. So this is the basic mechanism of arachidonic acid, formation of arachidonic acid metabolite, and they helps in the different stage of inflammation. রিলেভেন্ট একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে ধরেন এই ফসফোলাইপেজ এনজাইমটাকে যদি আমি ব্লক করে দিতে পারি বাই গিভিং স্টেরয়েডস, তাহলে টোটাল মেডিয়েটর গ্রুপ কিন্তু বন্ধ হয়ে যাবে অ্যান্ড ইনফ্লামেশন বন্ধ হয়ে যাবে। সো এই জন্য স্টেরয়েডকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি। আবার আসেন এই সাইক্লোঅক্সিজেনেসকে যদি আমরা যে NSAID আমরা ইউজ করি, এই NSAID দিয়ে যদি ব্লক করে দেই তাহলে কিন্তু আমার এই প্রোস্টাগ্ল্যান্ডিন গ্রুপ আর তৈরি হচ্ছে না, সো আমার অনেকগুলো ইনফ্লামেশনের কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে, ওকে। এই যে লিউকোট্রায়েন্স, এটা লিউকোট্রায়েন্স যেই রিসেপ্টরে বাইন্ড করে কাজ করে ল্যারিঞ্জিয়াল এয়ারওয়েতে, সেই রিসেপ্টরকে যদি আপনি ব্লক করে দিতে পারেন, লিউকোট্রায়েন্স রিসেপ্টর ইনহিবিটর বা অ্যান্টাগনিস্ট, এখানে যদি আপনি এই ল্যারিঞ্জিয়াল এয়ার মানে ক্যাভিটির ভিতরে ব্রঙ্কোস্পাজমকে প্রিভেন্ট করতে পারেন, তাহলে তো পেশেন্টের রেসপিরেশন খুব ইজি হয়ে যাবে, তাই না? সো এই যে একটা ওষুধ, এই ওষুধগুলো আমরা দেই, এটা কমনলি হচ্ছে মন্টেলুকাস্ট, আমরা বাজারে এখন খুব বেশি চলে এটা মন্টেলুকাস্ট। সো এই মন্টেলুকাস্ট কিন্তু লিউকোট্রায়েন্স রিসেপ্টর ইনহিবিটর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের NSAID গ্রুপ, এটা হলো স্টেরয়েড গ্রুপ। তো ওষুধগুলোর নামও একটু মনে রাখতে পারেন সাথে সাথে, এটা একটা পয়েন্ট। এখানে এই চার্টের নিচে একটা কথা আছে, নতুন রবিনসন অনুযায়ী সেরোটোনিন একটা ভেসোকনস্ট্রিক্টর, যদিও অন্য বইয়ে এখনও এটা ভেসোডাইলেটর হিসেবে আছে, ঠিক আছে। এটা দাগ দিয়ে রাখেন, আমি আসতেছি এটার বিস্তারিত কথায়। এখন আমরা বলছি কি সবগুলো মেডিয়েটরকে আমরা একসাথে করে পড়বো, ঠিক আছে। তাহলে এখন আমরা সবগুলো মেডিয়েটরকে একসাথে করে দেখার চেষ্টা করি। দেখেন ভেসো আমরা কি করছি, ফাংশন ওয়াইজ এখানে ভাগ করছি। কারা কারা ভেসোডাইলেটর, লেটস সি। ভেসোডাইলেটর গ্রুপের মধ্যে এখানে ভেসো অ্যাক্টিভ অ্যামাইন, আমি এখানে গ্রুপগুলোকে আলাদা আলাদা করে লিখছি, ভেসো অ্যাক্টিভ অ্যামাইন, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট, এভাবে, হ্যাঁ। সো ভেসো অ্যাক্টিভ অ্যামাইনের মধ্যে এখানে শুধু মনে রাখবেন হিস্টামিনের নামটা, নট সেরোটোনিন। সেরোটোনিন নতুন বই অনুযায়ী কি ভেসো কনস্ট্রিক্টর, এখানে চলে যাবে সেরোটোনিনটা এখন, ঠিক আছে। দিস ইজ দ্য সেরোটোনিন, এখানে সেরোটোনিন নিয়ে আসছেন, তাহলেই হবে। তাহলে এখানে সেরোটোনিন হবে না, শেষ, অনলি হিস্টামিন। এরপর আসি অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট গ্রুপে কে ভেসোডাইলেটর, অলরেডি আমরা একটু আগে পড়ে আসছি, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 এবং I2 যেটাকে আমরা প্রোস্টাসাইক্লিন বলছি সেটাও, ওকে। কমপ্লিমেন্টগুলোর মধ্যে C3A, C4A এবং C5A, এই তিনটা ভেসোডাইলেটর, বাকিরা কেউ ভেসোডাইলেটর না। আদার্স মানে গ্রুপের মধ্যে সাইটোকাইনে কেউই ভেসোডাইলেটর না। আদার্স গ্রুপের মধ্যে আছে হচ্ছে ব্র্যাডিকাইনিন, নাইট্রিক অক্সাইড এবং আপনার হচ্ছে যে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ইন লো কনসেন্ট্রেশন। ইন হাই কনসেন্ট্রেশন ইট বিকাম ভেসোডাইলেটর, constrictor, but in low concentration it is vasodilator. So bradykinin, nitric oxide এবং platelet activating factor in low concentration is the vasodilator. So just simply আপনার কেমিক্যাল মেডিয়েটরগুলো কে কি কাজ করে আপনি অ্যাকর্ডিং টু দ্য ফাংশন আমরা এখন পড়ার চেষ্টা করব। নাও কাম টু দ্য ভেসোকনস্ট্রিক্টর গ্রুপ। এখানে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট থেকে একটা জিনিস আছে, সেটার নাম হলো কি সেরোটোনিন, অ্যাকর্ডিং টু নিউ রবিনস। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট গ্রুপের মধ্যে কারা, লিউকোট্রায়েন্স C4D4E4, আমরা বলছিলাম এই C4D4E4 হচ্ছে কি করে, ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে এবং থ্রম্বোক্সিন A2 হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। তাহলে দুইটা কোনো কমপ্লিমেন্ট এখানে নাই, সাইটোকাইন্স নাই। আদার গ্রুপের মধ্যে একটু আগেই বললাম প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, হাই কনসেন্ট্রেশনে ভেসোকনস্ট্রিক্টর। তাহলে ভেসোডাইলেটর গ্রুপ আর ভেসোকনস্ট্রিক্টর গ্রুপ শেষ। ভেসোডাইলেটর গ্রুপে কারা কারা, একটা মাত্র হিস্টামিন, অ্যারাকিডোনিক মেটাবোলাইট থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 এবং প্রোস্টাসাইক্লিন। আর সাইটোকাইন গ্রুপের কেউ নাই, কমপ্লিমেন্ট C3A 4A 5A। আদার্স গ্রুপের মধ্যে ব্র্যাডিকাইনিন, নাইট্রিক অক্সাইড এবং প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ইন লো কনসেন্ট্রেশন।
আর হাই কনসেন্ট্রেশনে সেটা ভেসোকনস্ট্রিক্টর। আর ভেসোকনস্ট্রিক্টর আর কে আছে? সেরোটোনিন, লিউকোট্রাইন C4 D4E4 এবং থ্রম্বোক্সিন A2। ওকে, এবার আসেন ভাস্কুলার পারমিবিলিটি। ভেরি সিম্পল, যারা ভেসোডাইলেটর তারাই ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে। দেখুন ভেসো যদি ডাইলেট হয় তাহলে এন্ডোথেলিয়াল সেলে তো এমনিই টান পড়বে, তো ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে। তাহলে এখানে ভেসোডাইলেটর গ্রুপের যারা আছে দেখেন হিস্টামিন, সেরোটোনিন, লিউকোট্রাইন C4 D4E4, এই জায়গাটা শুধুমাত্র পার্থক্য একটা জায়গায়, সেটা কোথায়? সেটা হচ্ছে এই যে লিউকোট্রাইন C4 D4E4, অলদো ইট ইজ ভেসোকনস্ট্রিক্টর বাট ইট কি করে? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। লিউকোট্রাইন C4 D4E4 কি করতেছে? ভাস্কুলার পারমিবিলিটিটাকে বাড়াচ্ছে। ঠিক আছে, বাকিগুলো সব ভেসোডাইলেটর গ্রুপের মধ্যে দেখেন, কমপ্লিমেন্টও ঠিক, আদার্স গ্রুপও ঠিক, হ্যাঁ, বাকি গ্রুপ কিন্তু কোনো পার্থক্য না, শুধুমাত্র ওই লিউকোট্রাইন C4 D4E4 এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে এবং সেরোটোনিনটাকে মনে রাখতে হবে। এগুলো ভাস্কুলার পারমিবিলিটি বাড়াচ্ছে কিন্তু এগুলা ভেসোকনস্ট্রিক্টর। এরপর এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, কেমোট্যাক্সিস এবং অ্যাডহেশন তে বক্স করে ফেলছি, মানে বলছি নিউট্রোফিলের জন্য কোনটা, ম্যাক্রোফিলের জন্য কোনটা, ইওসিনোফিলের জন্য কোনটা, আলাদা আলাদা করে। ঠিক আছে, তো ভেসো অ্যাক্টিভ আয়ন নাই, আর কিছু লিউকোট্রাইন B4 C5 ইন্টারলিউকিন 1, 8 এগুলো ছিল আমাদের, আদার্স কিছু ফ্যাক্টর ছিল। নাও কাম টু অ্যানাদার টু ইম্পর্টেন্ট থিং, হোয়াট ইজ ওয়ান ইজ পেইন, অ্যানাদার ইজ ফিভার। এটাও পরীক্ষায় আসে, পেইন করে কোন কোন মেডিয়েটর, ফিভার করে কোন কোন মেডিয়েটর। একটু চালাকি করতে হবে এখানে আপনাকে, একটু সহজে মনে রাখার জন্য। দেখেন ভেসো অ্যাক্টিভ অ্যামাইন গ্রুপে সেরোটোনিনটা পেইন করে আর ফিভারে সেরোটোনিন নাই। ঠিক আছে, কিন্তু পেইন ফিভার দুইটাতেই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন D2E2 আছে। তাহলে পেইন করে কে? সেরোটোনিন, বাট পেইনে কোনো ভেসো অ্যাক্টিভ অ্যামাইন নাই। আর অ্যারাকিউটিক অ্যাসিড মেটাবোলাইটের মধ্যে পেইন প্রোস্টাগ্ল্যান্ডিন D2E2 করে, আবার ফিভারও করে। অর্থাৎ যদি প্রশ্ন আসে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? পেইনও করে, ফিভারও করে। ঠিক আছে, কমপ্লিমেন্ট দুই গ্রুপের মধ্যেই কেউ নাই। সাইটোকাইনের মধ্যে দেখেন ওই গ্রুপের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট 3টা ফ্যাক্টরের নাম দেওয়া আছে, 3টা ফ্যাক্টর ফিভারের জন্য জড়িত, এটা পরীক্ষায় আসছে। TNF, আর এটা হচ্ছে ইন্টারলিউকিন 1-6, এই 3টা ফ্যাক্টর হচ্ছে কি করে? ফিভার করে। ওকে, বাট পেইনের মধ্যে দেখেন আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। ওয়ান ইজ ব্র্যাডিকাইনিন, ইনকেস পটাশিয়াম। আপনারা জানেন যখন সেল লাইসিস হয়, যখন টিস্যুতে কোনো ড্যামেজ হয়, ইনফ্লামেশনে কি হয়? টিস্যু ড্যামেজ হচ্ছে, কিছু টিস্যুতে যখন ড্যামেজ হয় তখন পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, কারণ টিস্যু সেল ভিতর থেকে কি আসে? পটাশিয়াম বের হয়ে চলে আসে। হ্যাঁ, এবং টিস্যু টেনশন বেড়ে যায়, ওই জায়গাটাতে ফ্লুইডের কারণে টিস্যু টেনশনটা বেড়ে যায়, যার কারণে ওখানকার যে সেলগুলো নষ্ট হলো, সেল ইনজুরি হলো, তখন কি হয়? যেখানে সেল ইনজুরি হয়, অলওয়েজ রিমেম্বার সেখানে কি হবে? পিএইচটা কমে যাবে। আপনার সেল ইনজুরিতে পড়বেন যে সেল যখন ইনজুরি হয় সেখানে অ্যাসিডোসিস হয় ওই জায়গাটার মধ্যে, তখন কি হবে? পিএইচটা কমে যাবে। আর হলো সাবস্টেন্স ফ্রি একটা মেডিয়েটর, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে পেইনের জন্য দায়ী। ঠিক আছে, তাহলে পেইনের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এর মধ্যে ব্র্যাডিকাইনিন, যেটা ব্র্যাডিকাইনিন কিন্তু ফিভারও আছে, দেখেন ফিভারও করে। সো ফিভার আর পেইনের জন্য কমন ফ্যাক্টর কোন 3টা? প্রোস্টাগ্ল্যান্ডিন D2E2 এবং ব্র্যাডিকাইনিন। ওকে, এই জায়গাটা একটু এইভাবে আমি যেভাবে বলার চেষ্টা করেছি এইভাবে ভালো করে একবার দুইবার পড়ার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার আর এটা ভুল হবে না। ঠিক আছে, এবং এর ভিতর থেকেই প্রশ্ন আসবে, আর আলাদা করে এখানে প্রত্যেকটা জিনিস আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট রিমেম্বার যতটুকু আমি বলেছি ততটুকু। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা মেডিয়েটর সম্পর্কে সামারাইজেশন বলতে গেলে। ঠিক আছে, নাও কাম টু দ্য সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন। যখন একটা জায়গায় ইনফ্লামেশন হয়, সেটা আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো লোকাল ইফেক্ট, বাট দেয়ার আর সাম সিস্টেম ইফেক্ট। মার্চ 2023-এ এটা পরীক্ষা আসছিল যে সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন, পাঠানো আসছে। সো ইনফ্লামেশন হলে ওভারঅল বডিতে কিছু চেঞ্জ হয়। আমরা সবাই জানি একটা জায়গায় অ্যাবসেস হলে কি হয়? পুরো বডিতে জ্বর হয়, তাই না? জ্বর হয়, ম্যালেজ হয়, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া হয়। সো এগুলো কমন কথাবার্তা ফিভারে, যেখানে লিখে দিয়েছে ফিভার কেন কেন হয়, আর এই হচ্ছে কথা। এবার আসেন হিমোডাইনামিক কিছু চেঞ্জ হয়, দ্যাটস আর ইম্পর্ট্যান্ট। হিমোডাইনামিক চেঞ্জ কি হয় সিস্টেমে? এক নম্বর হলো WBC কাউন্ট বেড়ে যায়, তখন হিউজ ডিফেন্স, প্রচুর পরিমাণে WBC প্রয়োজন, WBC বেড়ে যায়, নিউট্রোফিল বেড়ে যায়, ইউসিনোফিল বেড়ে যায়, লিম্ফোসাইট বেড়ে যায়, সবই কি হলো? বেড়ে গেল। শুধুমাত্র টাইফয়েড ফিভারের ক্ষেত্রে কখনো কখনো WBC কমতে পারে। ঠিক আছে, নাও কাম টু প্লাটেলেট কমে যাবে, অ্যানিমিয়া হবে, মানে কি? RBC কমে যাবে, আর ESR তো বাড়বে, আমরা জেনেই আসলাম। তাহলে অ্যানিমিয়া হবে, আবার প্লাটেলেটও কমবে, এই দুইটা পয়েন্টও ইম্পর্ট্যান্ট। তাহলে WBCর পরিমাণটা বাড়তেছে কিন্তু প্লাটেলেট অ্যানিমিয়া
কমতেছে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার আমরা পড়ছি, তাই না? এগুলো। আর এখানে অ্যাকুইট ফেজ প্রোটিন নামক কিছু প্রোটিন তৈরি হবে, মোস্টলি সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামক একটা অ্যাকুইট ফেজ প্রোটিন তৈরি হয়। গ্লুকোকর্টিকয়েড তৈরি হওয়া বেড়ে যাবে, কারণ স্ট্রেসফুল কন্ডিশনে অবশ্যই কি বাড়ে, গ্লুকোকর্টিকয়েড বেড়ে যায়। তারপরে সেপটিক শক, যদি অর্গানিজমটা যদি ব্লাডে চলে যায় সেখান থেকে সেপটিক শক বা অ্যানোটক্সিক শক হইতে পারে। ইমিউন রেসপন্স হবে, ওই যে যখন আপনার ইনফ্লামেশন শেষ তখন বা ইনফ্লামেশন চলাকালীন সময় কি হচ্ছে, ইমিউন রিয়াকশন হয় বা পোস্ট ইনফ্লামেটরি ইমিউন রিয়াকশন হতে পারে, ঠিক আছে? লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, এগুলো আমরা জানি মোটামুটি। এগুলো হচ্ছে ওভারঅল সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন, ঠিক আছে? এটা মোটামুটি পড়লেই আপনার এইটুকু শেষ। এরপরে 86 পেজে চলে যান, সেখানে আছে অ্যাকুইট ফেজ প্রোটিন। অ্যাকুইট ফেজ প্রোটিন কি জিনিস? অ্যাকুইট ফেজ প্রোটিন হচ্ছে যখন ইনফ্লামেশন চলে তখন কিছু মানে প্রোটিন নতুন করে তৈরি হয়, ঠিক আছে? সেটা মোস্টলি লিভার তৈরি করে। দেখেন প্রথম লাইনে লেখা আছে মোস্টলি সিনথেসাইজ ইন দ্য লিভার। এর মধ্যে আমরা সিআরপি লেভেলটা মেনলি দেখি, সিআরপিটা বেড়ে যায়, হ্যাঁ, এটা একটা পজিটিভ অ্যাকুইট ফেজ প্রোটিন। তো সিআরপির পিছনে এখানে অনেকগুলো কথা লেখা আছে, আপনারা একটু দেখতে পারেন। দেখেন মাস্টুনের নিচে আছে 4-5টা লাইন, একটু পড়েন। সিআরপি ইজ অ্যান অ্যাকুইট ফেজ রিঅ্যাক্টেন্ট উইচ অপশনাইজ ইনভেডিং প্যাথোজেন, প্যাথোজেনগুলোকে সে দেখতে মানে অপশনাইজ করতে পারে। আর লেভেল অফ সিআরপি কখন বাড়ে? উইদিন 6 আওয়ার্স অফ অ্যাকুইট ইনফ্লামেটরি স্টিমুলাস, এবং অনেক গুণ 100 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে একটা অ্যাকুইট ইনফ্লামেশন যখন শুরু হবে তখন তার 6 ঘন্টার মধ্যে বডিতে সিআরপির পরিমাণটা বাড়া শুরু করে দিবে। ভালো কথা হচ্ছে ইট প্রোভাইডেড ডিরেক্ট ইন্ডেক্স অফ ইনফ্লামেশন। অ্যাকুইট ইনফ্লামেশন যতক্ষণ আছে সিআরপি, দেখেন বলছে প্লাজমা হাফ লাইফ অফ সিআরপি ইজ 19 আওয়ার্স। অর্থাৎ এখন অ্যাকুইট ইনফ্লামেশন শুরু হলে 6 ঘন্টা পরে যে সিআরপিটা বাড়লো সেটা 19 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করবে, এরপরে কিন্তু কমে যাবে। যখনই অ্যাকুইট ইনফ্লামেশন শেষ হয়ে যাবে তখন কিন্তু সিআরপি কমে যাবে। এই জন্য সিআরপি লেভেলটা আমরা দেখি টু অ্যাসেস দ্য ইনফ্লামেশন, ঠিক আছে? ইনফ্লামেশনকে অ্যাসেস করার জন্য। এবং আলটিমেটলি ইনফ্লামেশন যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত সিআরপি বাড়বে, ইনফ্লামেশন কমে যাবে, সিআরপিও কমে যাবে। এই জন্য এটা দেখা হয় ইনফ্লামেটরি কন্ডিশনগুলোতে। এরপরেই লেখা আছে সিকোয়েন্সিয়াল মেজারমেন্ট ইজ ইউজফুল ইন দ্য মনিটরিং দ্য ডিজিজ আউটকাম বা অ্যাক্টিভিটি। ডিজিজটা যদি কমে যায় তাহলে সিআরপিটাও কমে যাবে, ঠিক আছে? তো এই সিআরপির এই জায়গাটা একটু পড়বেন। এরপর একটা জিনিস আছে এখানে, যে সেটা হচ্ছে যে সিআরপি লেভেলটা কিছু কিছু কন্ডিশন আছে যেখানে দেখেন সিআরপি লেভেলটা নর্মাল থাকতে পারে। আমরা বললাম যে ইনফ্লামেশন মানে হলো ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে, কিন্তু কয়েকটা কন্ডিশন আছে, 6টা কন্ডিশন এখানে আছে। আপনাদের 87 পেজে এই বক্সটা আছে, ডেভিডসনের বক্স, এখান থেকেও প্রশ্ন আসছে, এই বক্সটাই প্রশ্ন আসছে মার্চ 22-এ, যেটা আমি এখান থেকে দেখাচ্ছি। নর্মাল সিআরপি কখন হয়? এসএলই একটা কন্ডিশন, জগরেন সিন্ড্রোম, এই ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর ক্ষেত্রে সিআরপি নর্মাল থাকে কিন্তু ইএসআর ঠিকই বাড়তেছে, ইএসআর সব কন্ডিশনেই বাড়তেছে। সিআরপি এই কটা কন্ডিশনে কি থাকতেছে? আপনার নর্মাল থাকতেছে। সেগুলো কি? এসএলই, জগরেন সিন্ড্রোম, মাল্টিপল মাইলোমা, প্রেগনেন্সি, ওল্ড এজ এবং এন্ড স্টেজ রেনাল ফেলিওর, মানে স্টেজ 4 সিকেডি যেটা। তাহলে এই কন্ডিশনগুলোতে সিআরপিটা নর্মাল থাকে, ইএসআরটা বেড়ে যায়, ঠিক আছে? এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে। এই 6টা কন্ডিশনের নাম এখান থেকে পড়তে হবে। 88 এবং 89 পেজে কিছু ব্রেন স্টর্মিং আছে, সেটা একটু দেখবেন অবশ্যই, ঠিক আছে? দেন আমার মনে হয় আপনার অ্যাকুইট ইনফ্লামেশন থেকে আর তেমন কিছু নাই। 56 years old diabetic male present with left buccal swelling for 5 days with fever. He has a limited mouth opening. On drainage of the swelling there is thick and creamy pus. So the important point, coming out which organism may cause. আমরা একটু আগে পড়ে আছে thick and creamy pus থাকা মানে এটা হচ্ছে staphylococcal infection, right? So this is a staphylococcal infection. 5 years old baby came with a history of chemical burn 5 hours back. On examination, there is a blister over the skin without any organ damage. Which type of inflammation usually form this type of blister? Serous. আমরা বলছি বার্ন হওয়ার পরে যে পানি জমে যায় সেটা হচ্ছে সেরাস ইনফ্লামেশন। রেসিডেন্সের কোশ্চেন আমরা দেখেছি, কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন, ক্যালর, টিউমার, আর টু রুবর, তাই না? ফিচার্স অফ অ্যাকুইট ইনফ্লামেশন, তাহলে ভেসোকনস্ট্রিকশন ইউজুয়ালি মানে এখন দুটো ডিশ অনুযায়ী এটা হবে না, ভেসোডাইলেশন আর ইডিমাটা হবে, ঠিক আছে? ফলোইং সেল টাইপ ইনভলভ ইন অ্যাকুইট ইনফ্লামেশন, তাহলে পলিমরফো নিউক্লিওসাইড, লিম্ফোসাইট হবে না, এপিথেলয়েড সেল কি হবে? এপিথেলয়েড সেল হবে না, এপিথেলয়েড সেল হবে না, এপিথেলিয়াল সেল হবে, মাস্ট সেল হবে, ঠিক আছে?
অ্যাকুইট ইনফ্লামেশন ইজ ক্যারেক্টারাইজড বাই কি হবে, অল্টারেশন অফ দ্য ভাস্কুলার ক্যালিবার দ্যাট লিডস টু দ্য ব্লাড ফ্লো হবে, প্লাজমা প্রোটিন লিকেজ হবে, তারপরে হচ্ছে যে টিস্যু ডিস্ট্রাকশন, অ্যাটেম্পট অফ হিলিং। এটা একসাথে অ্যাকুইট ইনফ্লামেশনে হয় না, টিস্যু ডিস্ট্রাকশন হয় বাট হিলিং অ্যাটেম্পট ওই সময় হয় না। এটা ক্রনিক ইনফ্লামেশনের একটা কার্ডিনাল ফিচার, যে টিস্যু ডিস্ট্রাকশন হবে এবং হিলিং চলবে। মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশন হবে না, এটা সাধারণত পলিনিউক্লিয়ার সেল থাকে। লিউকোসাইট ইমিগ্রেশন ফ্রম দ্য মাইক্রোসার্কুলেশন এটা হবে। ওকে, ফলোয়িং মেডিয়েটর ইনক্রিজ ক্যাপিলারি পারমিবিলিটি, ভাস্কুলার পারমিবিলিটি বাড়াবে কোন কোন মেডিয়েটর, তাই না? অলরেডি আমরা একটুকেই পড়ে আসছি। সো এই কোশ্চেনগুলো অবশ্যই ডেন্টিস্ট তারপরে এসবিএ পার্ট এই জায়গাগুলো থেকে অবশ্যই সলভ করার চেষ্টা করবেন। নাও কাম টু ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন কি? ইজ এ রেসপন্স অফ প্রলং ডিউরেশন। তাইলে অ্যাকুইট ইনফ্লামেশন বলছি আমরা শর্ট ডিউরেশন, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে ইন প্রলং ডিউরেশন, ইন হুইচ কি হবে, সেখানে ইনফ্লামেশন হবে, টিস্যু ইনজুরি হবে এবং অ্যাটেম্পটেড রিপেয়ার। তিনটা জিনিস। তাহলে কি বললাম? 1 নম্বরে ইনফ্লামেশন হবে, 2 নম্বরে টিস্যু ইনজুরি হবে, 3 নম্বরে রিপেয়ার হবে। এই তিনটা জিনিস কিন্তু কোএক্সিস্ট করবে ইন এ ভ্যারিং কম্বিনেশন। অর্থাৎ কোথাও ইনফ্লামেশন চলতেছে একটা এরিয়ার মধ্যে, কোথাও ইনফ্লামেশন চলতেছে, কোথাও ওইটার আউটকাম হিসেবে টিস্যু ইনজুরি হচ্ছে, আবার কোথাও কোথাও ওই টিস্যু ইনজুরিটা হিলিং চলতেছে, মানে একদিকে ইনজুরি একদিকে হিলিং। এই জিনিসটা যখন একটা সিনারিওতে থাকবে একসাথে, তখন সেটাকে আমরা বলতেছি ক্রনিক ইনফ্লামেশন। দ্যাট ইজ ইনফ্লামেশন, টিস্যু ইনজুরি এবং অ্যাটেম্পটস অ্যাট রিপেয়ার কোএক্সিস্ট ইন ভেরিং কম্বিনেশন। এখন ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনের কজ কি হতে পারে? দেখেন আপনাদের এখানে বলছে ক্রনিক ইনফ্লামেশন ডেভেলপিং ফ্রম অ্যাকুইট ইনফ্লামেশন, এটা হতে পারে। আরেকটা হতে পারে ক্রনিক ইনফ্লামেশন ফ্রম অনসেট, মানে এরা শুরু থেকেই ক্রনিক। এরকম কয়েকটা উদাহরণ দিয়েছে এখানে, যে কিছু অর্গানিজম যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিবি দিয়ে, বা লেপ্রোসি, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দিয়ে, ট্রেপোনেমা প্যালিডাম দিয়ে, হ্যাঁ, মানে হচ্ছে সিফিলিসের যে অর্গানিজম সেটা, তারপর হচ্ছে আপনার এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি যেটা, হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ করে, এগুলো শুরু থেকেই ক্রনিক, অনসেট থেকেই হচ্ছে ক্রনিক। এই 4টা অর্গানিজমের নাম মনে রাখবেন, ঠিক আছে? নেক্সট কাম টু দ্য মাস্ট টু নো, একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইনফিনিটি স্টার, ঠিক আছে? সো দ্য মেইন টু সেলস অফ দ্য ক্রনিক ইনফ্লামেশন ইজ দ্য ম্যাক্রোফেজ অ্যান্ড দ্য লিম্ফোসাইট। তা হেল্প বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, অনেক সেল আছে। এছাড়া প্লাজমা সেল ভেরি ইম্পর্টেন্ট, মাস সেল, ইসিনোফিল, অলমোস্ট এভরি সেল ক্যান পার্টিসিপেট ইন ক্রনিক ইনফ্লামেশন। খুব বেশি স্পেসিফিকেশন নাই, তবে নিউট্রোফিলের কথাটা একটু আলাদা করে মনে রাখতে হবে এখানে। নিউট্রোফিল ইউজুয়ালি ডোন্ট পার্টিসিপেট ইন ক্রনিক ইনফ্লামেশন প্রসেস। ইয়েস, সামটাইম নিউট্রোফিল ক্যান অলসো পার্টিসিপেট ইন ক্রনিক ইনফ্লামেশন, বাট মোটা দাগে আপনাকে যখন বলবে সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন কোনটা কোনটা, তখন নিউট্রোফিলটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? এটাকে বাদ দিবেন। বাকি সবগুলোই কিন্তু নিউট্রোফিলের, বাকি সবগুলোই কিন্তু ক্রনিক ইনফ্লামেটরি সেল। তবে মোস্ট ইম্পর্টেন্ট হুইচ ওয়ান? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ প্লে দ্য ডোমিনেন্ট রোল ইন দ্য ক্রনিক ইনফ্লামেশন। এরপরে দেওয়া আছে এই যে আমরা বলেছিলাম যে হিস্টোলজিক্যাল 3টা প্যাটার্ন, দেখেন ফিচারগুলো দেখেন, সেখানে বলছে 1 নম্বর হলো মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশন হবে, দ্যাট ইজ ইনফ্লামেশন। তারপর হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হবে, আর 3 নম্বর হচ্ছে অ্যাটেম্পটেড হিলিং। তাহলে এই 3টা জিনিস একসাথে চলবে। এরপরে পেজে 91 পেজে আছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের প্রথম লাইনে কি বলছে? প্লে দ্য ডোমিনেন্ট রোল ইন ক্রনিক ইনফ্লামেশন। এই লাইনটা দাগ দিয়ে রাখেন। এরপরে আসলে যে কথাগুলো আছে ম্যাক্রোফেজের ফাংশন, দিস আর নট সো মাচ ইম্পর্টেন্ট। ম্যাক্রোফেজের ফাংশনগুলো আপনার এখান থেকে না, আপনার মেইনলি ইমিউনোলজি থেকে পড়বেন আর কি, ওখানে গিয়ে আপনি এটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, সেই ইনেট অ্যাকোয়ার্ডের মাঝখানে একটা ব্রিজ তৈরি করে। হিলিংয়ে তো এখানে রোল আছে, ক্রনিক ইনফ্লামেশনের রোল আছে, সেটা আমরা এখানেই দেখলাম, এটা দরকার নেই। এখানে এই 93 পেজে একটা পড়া আছে টিস্যু ডিস্ট্রাকশন ইন ক্রনিক ইনফ্লামেশন কজ বাই, যেটা আমরা অলরেডি বলেছি যে নর্মাল কিছু টিস্যু কিন্তু এখানে ডিস্ট্রাকশন হবে বাই লাইসোজোম, বাই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, ফ্রি রেডিক্যাল, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিস, সেগুলো, ঠিক আছে? সো এখানে আরও কিছু কথা লিখছে। 1 নম্বর হলো পারসিস্টেন্ট অফেন্ডিং এজেন্ট। যে এজেন্টটা দিয়ে ইনফ্লামেশন হয়েছে সেটা যদি ক্লিয়ার না হয় বাই অ্যাকুইট ইনফ্লামেটরি প্রসেস বাই আদার প্রোটেক্টিভ মেকানিজম, যদি ক্লিয়ার না হয় তখন সেটা ক্রনিক ইনফ্লামেশনে টিস্যু ডিস্ট্রাকশন করবে, মানে অফেন্ডিং এজেন্টটা রয়ে গেছে। 2 নম্বরে হচ্ছে ইনফ্লামেটরি সেলগুলো ইটসেলফ ক্যান কজ দ্য টিস্যু ডিস্ট্রাকশন, ঠিক আছে? অর্থাৎ ওই
অর্গানিজমকে খেতে গিয়ে সাথে কিছু নর্মাল সেলুলার স্ট্রাকচারকেও সেখানে নষ্ট করে ফেলবে। আর কিছু লাইসোজোমাল এনজাইমের কথা বলেছি আমরা, রিঅ্যাক্টিভ স্পেসিস মানে ফ্রি রেডিক্যালস, নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন স্পেসিসগুলো সেগুলো এখানে থাকবে। সেই 5টা পয়েন্ট দেখবেন। এরপরে 94 পেজে চলে যান, সেখানে একটা পড়া আছে আপনার গ্রানুলোমাটাস ইনফ্লামেশন বলে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অ্যান্ড গ্রানুলোমা। সবার আগে আসি আমরা এটার একটু ডেফিনেশনটা দেখি। আপনাদের বইয়ে একটা কথা লিখছে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ইজ এ ডিস্টিংটিভ প্যাটার্ন অফ ক্রনিক ইনফ্লামেশন, অর্থাৎ ক্রনিক ইনফ্লামেশনেরই একটা প্যাটার্ন বা একটা অন্যরকম ভ্যারাইটি, ঠিক আছে? হ্যাঁ, ক্যারেক্টারাইজড বাই ফোকাল অ্যাকুমুলেশন অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ অপেন এপিথেলয়েড সেল হুইচ আর মডিফাইড অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। খুব সিম্পলি বলে দিছে, ঠিক আছে? বেসিক্যালি যেখানে কয়েকটা জিনিস একত্রিত হয়ে একটা ফোকাই বা একটা মাসের মতো তৈরি করে, সেই মাসটা হচ্ছে গ্রানুলোমা। এবং হিস্টোলজিক্যালি যেই সকল ডিজিজের হিস্টোপ্যাথোলজিক্যালি যেই এই গ্রানুলোমাটা পাওয়া যাবে সেগুলোকেই আমরা গ্রানুলোমাটাস ডিজিজ বলতেছি বা গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি ডিজিজ বলতেছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা লাস্ট জানুয়ারি 25 পার্ট 1, জানুয়ারি 24 পার্ট 1, মার্চ 24 রেসিডেন্সি, অনেকবার প্রশ্ন আসছে দ্য কম্পোনেন্ট অফ এ গ্রানুলোমা, এই গ্রানুলোমার কম্পোনেন্ট নিয়ে। দেখেন এখানে একটা ইনফ্লামেটরি ফোকাই আছে, এই যে নেক্রোটিক ডেব্রিসগুলো ভিতরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো নেক্রোটিক ডেব্রিস। আর এখানে কি আছে, এগুলো হচ্ছে আপনার সব অর্গানিজম। এটা একটা টিভির গ্রানুলোমা এখানে দেখানো হয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যেই গ্রানুলোমা হয়, দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ গ্রানুলোমা। তো এখানে এগুলো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, মানে এখানে অর্গানিজমটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এরপরে এটাকে সারাউন্ড করে এই যে ব্লু কালারের যেই সেলগুলো দেখতে পাচ্ছেন, এই সেলগুলোকেই বলা হয় এপিথেলয়েড সেল। কি বলা হয়? এপিথেলয়েড সেল। এগুলো বেসিক্যালি মডিফাইড অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, মানে ম্যাক্রোফেজের একটা ভ্যারাইটি হচ্ছে এপিথেলয়েড সেল। আর এখানে কিছু নর্মাল ম্যাক্রোফেজও দেখা যাচ্ছে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজও আছে, ঠিক আছে? তো এই পুরো গ্রানুলোমার মোস্ট ডমিনেন্ট সেল বা মোস্ট ইম্পর্ট্যান্ট সেল, যেটা ফোকাইটাকে চারদিক থেকে এনসার্কেল করে ফেলে, সেই ফোকাইটার নামই হলো এপিথেলয়েড সেল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মোস্ট সিগনিফিক্যান্ট সেল ইন দ্য গ্রানুলোমা, মোস্ট অ্যাবান্ডেন্ট সেল অফ গ্রানুলোমা, অল আর এপিথেলয়েড সেল, এপিথেলয়েড সেল, ঠিক আছে? এই এপিথেলয়েড সেল এরপরে হচ্ছে আপনার এখানে কিছু নর্মাল ম্যাক্রোফেজ থাকবে। কখনো কখনো এখানে দেখায় নাই, কখনো কখনো এই ম্যাক্রোফেজগুলো একত্রিত হয়ে একটা জায়ান্ট সেল তৈরি করতে পারে, মানে একটা সেল, বিশাল বড় একটা সেল যার ভিতরে অনেকগুলা কি আছে, নিউক্লিয়াস আছে। সেটা হইতে পারে এরকম পেরিফেরিতে, আমি যেভাবে ছবি আঁকছি, হতে পারে পুরোটার ভিতরে এরকম ডিফিউজ আকারে আছে, ঠিক আছে? ডিফিউজ সাধারণত ফরেন বডি গ্রানুলোমার ক্ষেত্রে হয়, আর পেরিফেরিতে অ্যারেঞ্জ হয় সাধারণত এই যে টিবিতে, হ্যাঁ, ল্যাংহেন্স জায়ান্ট সেল বলে সেটাকে। হোয়াট এভার, আমরা জায়ান্ট সেল সম্পর্কে একটু পরে আসবো। সো জায়ান্ট সেল থাকতে পারে এখানে, যেটা এখানে নাই। এর বাইরে দেখে নিজের সেলগুলো, দেজ আর লিম্ফোসাইট, ওকে? সো এপিথেলয়েড সেলের বাইরে লিম্ফোসাইটের একটা পেরিফেরি একটা থাকে, একটা কাভারিং থাকে। তারও বাইরে এখানে দেখেন এই যে সেলটা, এগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এগুলো কি? এগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট। নর্মাল কানেকটিভ টিস্যুর মোস্ট ইম্পর্টেন্ট সেল কি? ফাইব্রোব্লাস্ট। তাইলে এটা হচ্ছে সবার বাইরে পেরিফেরি, মানে নর্মাল টিস্যুর মার্জিন হচ্ছে এটা, formed by the fibroblast. তাইলে necrotic foci with organism, then epithelial cell or activated macrophage, then lymphocyte, then the fibroblast. This is the granuloma. Okay? এবং সেখানে কিছু জায়ান্ট সেল থাকবে বলেছি আমরা, এবং এটাকে কেন্দ্র করে নতুন নতুন ব্লাড ভেসেল, নিউ ব্লাড ভেসেল, ঠিক আছে, বা ব্লাড ভেসেল তৈরি হবে। ওকে, সো দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ এ গ্রানুলোমা, দ্যাটস ইট। এখন আপনাদের সংজ্ঞাটা পড়ি। কি বলছে? যে ফর্ম অফ ক্রনিক ইনফ্লামেশন ক্যারেক্টারাইজড বাই দ্য কালেকশন অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ অপেন এপিথেলয়েড সেল, যেটাকে আমরা বলতেছি, উইথ টি লিম্ফোসাইট, সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিমেন্টাল নেক্রোসিস। ওকে, এখানে জায়ান্ট সেল গ্রানুলোমার কথা বলছে, গ্রানুলোমার ব্যাপারে আমরা একটু পরেই বইতে আসবো। সো দ্যাট ইজ দ্য সেলস অফ গ্রানুলোমা। আমরা আপনাদের শিটে দেখতে পাচ্ছি, এটা 95 পেজ আছে, সেলস অফ গ্রানুলোমা, ইনফিনিটি স্টার, ঠিক আছে? এর উপরে একটু দেখেন এপিথেলয়েড সেল ফাউন্ড ইন একটা কথা আছে, তার নিচে আবার দেখেন একটা ছোট বক্স আছে, ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। আবার 96 পেজে যান, সেখানে আছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমা।
97 পেজে যান, সেখানে আছে এক্সাম্পল অফ ডিজিজ উইথ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। বেসিক্যালি এই প্রত্যেকটা জিনিস একই, এখানে সব গ্রানুলোমাটাস ডিজিজের এক্সাম্পল দিছে। ওকে, এখানে আপনার বিভিন্নভাবে এটাকে ক্লাসিফাই করে বিভিন্ন বক্স করা হয়েছে। যেমন এখানে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন, পরে পেজে আছে হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, এখন এটা হচ্ছে এখানে বেশিরভাগ অর্গানিজম দিয়ে হয়। মূলত গ্রানুলোমাটাস ইনফ্লামেশনগুলো মোস্ট অফ দ্য টাইম অর্গানিজম, মানে মাইক্রো অর্গানিজম, মাইক্রোবায়োলজিতে আপনারা যেটা পড়েন সেটা সম্পর্ক। সো মাইক্রোবায়োলজি পড়া থাকলে আপনাদের এটা সুবিধা, বুঝতে পারবেন খুব ইজিলি। এই অর্গানিজমগুলোর নাম আপনার জানা হয়ে যাবে ততক্ষণে। সো এই গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ক্লাসিফিকেশনে দেখেন নন ক্যাজিয়েটিং, ক্যাজিয়েটিং বিভিন্নভাবে ক্লাসিফাই করছে। নন ক্যাজিয়েটিং মানে যেখানে চিজ লাইক ম্যাটেরিয়াল, সিরিঞ্জিতে আপনি দেখেছেন যে ক্যাজিয়াস নেক্রোসিস বলে একটা কথা আছে, চিজ লাইক ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে। সো নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা এটা কোথায় পাওয়া যায়? হার্ট টিবি, মানে হার্ট টিউবারকুল অফ দ্য টিবি, সফট টিবিতে ক্যাজিয়েটিং হয়। তারপরে ল্যাপ্রোসি, হ্যাঁ, তারপরে হচ্ছে সার্কোয়েডোসিস, ফরেন বডি, সিস্টোসোমিয়াসিস, সিফিলিসিস, এগুলোতে কি থাকে? নন ক্যাজিয়েটিং। আপনি এভাবে ক্যাজিয়েটিং নন ক্যাজিয়েটিং দরকার নেই, সিম্পলি জাস্ট রোগগুলোর নাম মনে রাখেন, টিবি, ব্রুসেলা, ক্যাট স্ক্রাচ, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সব গ্রানুলোমাটাস ডিজিজ। আবার দেখেন এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, এর মধ্যে কোনগুলো ব্যাকটেরিয়াল, কোনগুলো হচ্ছে প্যারাসাইটিক, হ্যাঁ, এই নামগুলো মাইক্রো পড়া থাকলে আপনার সহজ। ফাঙ্গাসগুলোর নাম ক্রিপ্টোকক্কাস নিওফর্মাস, ককরিডিমিডিয়াস, রাইজোস্পোডিয়াম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হ্যাঁ, কিছু ইনঅর্গানিক মেটাল বা ডাস্ট থেকে, ফরেন বডি থেকে হয়, সেগুলো এখানে দুইটা উদাহরণ আছে, আমি দেখবো একটু পরে কতগুলো ফরেন, অনেকগুলো ফরেন বডি দিয়ে হতে পারে। সার্কোয়েডোসিস একটা গ্রানুলোমাটাস ডিজিজ, ওয়েজনার গ্রানুলোমাটাসিস নামে গ্রানুলোমাটাস ডিজিজ, জায়ান্ট সেল আর্টারাইটিস গ্রানুলোমাটাস ডিজিজ। তাইলে এই রোগগুলোতে কি হয়? হিস্টোলজি করলে জায়ান্ট সেল পাওয়া, আপনার ওই গ্রানুলোমা, ফোকাই অফ গ্রানুলোমাটা পাওয়া যায়। ঠিক আছে, তাইলে এখন এই ডিজিজগুলোর নাম অনলি পড়বেন, শুধু নাম, এখানে বিস্তারিত আপনাকে জানতে হবে না। ঠিক আছে, শুধু নামগুলো পড়বেন, তাহলে আপনি ইজিলি এগুলো সলভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে যে কোনো একটা বক্স ধরে নামগুলো শুধু দেখে ফেলবেন, এবং এটা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ নাম আছে, ওখান থেকে নামগুলো একটু দেখবেন কোন কোন রোগে আপনার এই মানে গ্রানুলোমা বা গ্রানুলেশন এই ইনফ্লামেশন হয়। এখানে 98 পেজে একটা কজ অফ গ্রানুলোমার মধ্যে বি নাম্বারে দেখেন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্টের কথা বলছে। এটা পরীক্ষায় আসছে, দ্যাটস ওয়াই আমরা একটু দেখব, রেসিডেন্সি পরীক্ষায় আসছে হোয়াট আর দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্ট ক্যান কজ দ্য গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এর মধ্যে এক্সোজেনাস এবং এন্ডোজেনাস দুইটা ক্যাটাগরি করছে। এক্সোজেনাস মানে বাইরে থেকে যেই কম্পোনেন্টগুলো নেওয়া হয় শরীরে, যেমন ট্যালকম পাউডারে ট্যাল্ক থাকে, হ্যাঁ, বিভিন্ন প্রসাধনীতে লিপিড ওয়েল থাকে, সিলিকা থাকে, হ্যাঁ, বেরিলিয়াম একটা মেটাল, নিকেল একটা মেটাল, জিরকোনিয়া, আমরা যে জিরকোনিয়া ইউজ করি সেগুলো থেকেও গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হতে পারে। এগুলো আসলে খুব মাইনর, হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা মানে হওয়ার কিছু নাই, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এন্ডোজেনাস ইনফ্লামেশন, মানে এন্ডোজেনাস কিছু এজেন্ট আছে যাদের কারণেও গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হতে পারে, লাইক ক্যারাটিন, কোলেস্ট্রল ক্রিস্টাল বা সোডিয়াম ইউরেট ক্রিস্টাল, এগুলো থেকে কি হতে পারে? এন্ডোজেনাস কজ অফ আপনার গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। সো এই কজগুলো একটু মনে রাখবেন। ইভেন সুচার ম্যাটেরিয়াল, এক্সোজেনাসের মধ্যে একটা আছে সুচার ম্যাটেরিয়াল, আপনাদের সেই বইয়ে আছে, সুচার ম্যাটেরিয়াল থেকেও কিন্তু গ্রানুলোমা, আমরা বলবেন না ফরেন বডি গ্রানুলোমা, তো এগুলো সব ফরেন বডি গ্রানুলোমা করে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের গ্রানুলোমা অ্যান্ড গ্রানুলেশন টিস্যু, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। নাও কাম টু দ্য জায়ান্ট সেল। আমরা বলছি এখানে জায়ান্ট সেল একটা জিনিস পাওয়া যায়, তাই না? এমনিতে আমাদের বডিতে 3টা জায়ান্ট সেল আছে, এই 3টা নাম মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। OMS বলি আমরা, অস্টিওক্লাস্ট, মেগাক্যারিওসাইট এবং সিনসাইটোটোফোব্লাস্ট ইন দ্য প্লাসেন্টা। প্লাসেন্টাল সিনসাইটোটোফোব্লাস্ট, মেগাক্যারিওসাইট যেটা প্লাটিলেট যেখান থেকে আসে, আর এটা হলো অস্টিওক্লাস্ট বোন সেল। এই 3টা সেল বডিতেই জায়ান্ট সেল, মানে বড় বড় দৈত্যাকৃতির সেল। এর বাইরে প্যাথোলজিক্যাল অনেকগুলো জায়ান্ট সেল আছে। কি কি আছে? একটা হতে পারে বিভিন্ন, যেটা আমরা এতক্ষণ দেখলাম গ্রানুলোমাটাস ডিজিজ বা ম্যাক্রোফেজের ফিউশনের মাধ্যমে তৈরি হয়। আর একটা হতে পারে ম্যালিগনেন্সির কারণে, ক্যান্সারের কারণে, ঠিক আছে? আর একটা হতে পারে ভাইরাস ইনফেকশন। এই 3টা কজে গ্রানুলোমা আমাদের এই জায়ান্ট সেল তৈরি হতে পারে। তো ম্যাক্রোফেজ ফিউশন হয়ে যেটা হয় আমরা দেখলাম টিবিতে, ল্যাংহেন্স টাইপ অফ জায়ান্ট সেল এটা। তারপরে হচ্ছে ফরেন বডি জায়ান্ট সেল। টিবির ক্ষেত্রে সাধারণত এরকম নিউক্লিয়াসগুলো পেরিফেরিতে ল্যাংহেন্স জায়ান্ট সেল, আর ডিফিউজ যখন থাকবে তখন এটা হলো ফরেন বডি জায়ান্ট সেল। ঠিক আছে, তারপরে যে 2 চৌকলা যেটা থাকবে মনে রাখবেন, এটা খুব টিপিক্যাল, রিড স্টিনবার্গ সেল বলে এটা পরীক্ষায় অসংখ্যবার আসছে। এটা জানুয়ারি 25 FCPS পার্ট 1 পরীক্ষাতেও আসছে, যে হটস্কিন ডিজিজের ক্ষেত্রে কোন জায়ান্ট সেলটা পাওয়া যায়? RS সেল বা রিড স্টিনবার্গ সেল বলে।
ঠিক আছে, এটা পাওয়া যায়, এই যে মানে এরকম 2 চোখওয়ালা, মনে রাখবেন। তারপরে এখানে আরো কিছু নাম আছে, অ্যাশো জায়ান্ট সেল, টটন জায়ান্ট সেল। টটন পাওয়া যায় হচ্ছে জ্যান্থোমা, কোলেস্ট্রল যখন ডিপোজিশন হয় তখন। আবার অ্যাশো জায়ান্ট সেল পাওয়া যায় হচ্ছে সাধারণত রিউমেটিক যে লেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পাওয়া যায়। এখানে বেসিক্যালি যে নামই যেই মানে জায়ান্ট সেলগুলো আছে, ল্যাংহ্যান্স, হ্যাঁ, অ্যাশপস, তারপরে হচ্ছে টটন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হটস্কিনের ক্ষেত্রে আরএস, রিজিস্ট্রিনবার্গ জায়ান্ট সেল, এই নামগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো থেকেই প্রশ্ন আসে। আরেকটা আছে যে মিডলসের ক্ষেত্রে ওয়ার্ডিন স্প্রিঙ্কেলটে আপনার হচ্ছে জায়ান্ট সেল পাওয়া যায়। সো ওয়ার্ডিন স্প্রিঙ্কেলটে জায়ান্ট সেল কোথায় পাওয়া যায়? মিডলসের ক্ষেত্রে পাওয়া যায়। এই নাম দিয়ে যেই সায়েন্টিস্টের বা আপনার হচ্ছে যে ফিজিশিয়ানের নাম দিয়ে যেই জায়ান্ট সেলগুলো আছে সেগুলোর নামগুলোই পড়তে হবে মেনলি, এগুলোই পরীক্ষা আছে। আর ফিজিওলজিক্যালি ওই 3টার নাম মনে রাখতে হবে, ওএমএস, এই 3টা জায়ান্ট সেলের নাম, ঠিক আছে। এই জায়ান্ট সেল থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে প্রায়। নাও কাম টু পেজ নাম্বার 99, অ্যাকুইট এবং ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে ডিফারেন্স। হোয়াট আর দ্য ডিফারেন্স? দেয়ার আর ফিউ ডিফারেন্সেস। আমরা এতক্ষণ আলোচনা করে এই জিনিসগুলো শিখলাম। দেখেন, অ্যাকুইট ইনফ্লামেশনের কজ হচ্ছে পায়োজেনিক অর্গানিজম, মোস্টলি, লট অফ কজ বাট মোস্টলি পায়োজেনিক। আর ক্রনিকে হচ্ছে সাধারণত সবচেয়ে কমন যে অর্গানিজম সেটা হলো টিবি আর এইচ পাইলোরি, ঠিক আছে। এছাড়া সিফিলিস তো আছেই। ইনফ্লামেটরি সেল একটাতে নিউট্রোফিল পেলাম আমরা, আরেকটাতে পেলাম ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, এগুলো। তারপরে ডিউরেশন একটা শর্ট লং। তারপরে হচ্ছে মেইন ফিচার হচ্ছে ওখানে সেলুলার এক্সুডেশন, ফ্লুইড এক্সুডেশন হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার কিন্তু অন্যগুলো, হ্যাঁ, প্রলিফারেশন, ব্লাড ভেসেল, কানেকটিভ টিস্যু, মানে হিলিংয়ের ব্যাপারটা এখানে এক্সট্রা আসতেছে। ভাস্কুলার ফিনোমেনা বেশি হয় কোথায়? অ্যাকুইটে। ক্রনিকের ক্ষেত্রে মানে অ্যাকিউট মানে ভাস্কুলার ফিনোমেনা হয় না, ওখানে ব্লাড ভেসেল নতুন করে তৈরি হয়, গ্রানুলোমাটাসে নতুন করে ব্লাড ভেসেল তৈরি হয়। ফ্লুইড এক্সুডেশন কোথায় বেশি হয়? অ্যাকুইটের ক্ষেত্রে। রিপেয়ার কোথায় হয়? রিপেয়ার ক্রনিক ইনফ্লামেশনের একটা পার্টি রিপেয়ার, সো কনকমিটেন্টলি বা কনকারেন্টলি এটা হচ্ছে। আর অ্যাকুইট ইনফ্লামেশন হচ্ছে একটা ফেট হচ্ছে হিলিং বা ফাইব্রোসিস, ঠিক আছে, রিপেয়ার। হলমার্ক এখানে ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে যাওয়াটা, নিউট্রোফিলটা, আর এখানে হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন অ্যান্ড হিলিং। তাহলে এই পার্থক্যটা একটু পড়তে হবে, ঠিক আছে। এটা জাস্ট একটু দেখে রাখবেন, ট্রু ফলস কোশ্চেনের জন্য আসতে পারে, ঠিক আছে। আর এখানে একটা পার্থক্য আছে টিউবারকুল এবং গামার মধ্যে পার্থক্য। আপনার হচ্ছে যে আমাদের যে টিউবারকুল হচ্ছে টিউবারকুলোসিস যেটা পাওয়া যায় সেটা, আর গামা হচ্ছে সিফিলিসের ক্ষেত্রে যেটা পাওয়া যায়। বেসিক্যালি সহজ কথা বলতে টিবি আর সিফিলিসের পার্থক্য এটা, ঠিক আছে। এখানে দেখেন কজেটিভ এজেন্ট হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, ওখানে কজেটিভ হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম, এখানে হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস হয়, আর ওখানে হচ্ছে গামা মেটাস নেক্রোসিস হয়। তারপরে এখানে এপিথেলয়েড সেল প্রিডোমিনেন্টলি থাকে, মানে বেশি থাকে টিবিতে, সিফিলিসে থাকে কিন্তু কম। লিম্ফোসাইট কোথায় বেশি থাকবে? ডেফিনেটলি টিবিতে, ঠিক আছে, বাট ওখানে হচ্ছে প্লাজমা সেল থাকে। এখানে দেখেন প্লাজমা সেলের নাম্বারটা প্ল্যান্টি হচ্ছে সিফিলিসে কিন্তু প্লাজমা সেলের পরিমাণটা বেশি, এটা মনে রাখবেন। জায়ান্ট সেল 2 জায়গাতেই পাওয়া যাবে, টিবিতে। টিবি হচ্ছে বেসিক্যালি অলওয়েজ রিমেম্বার গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশনের ক্লাসিক্যাল এক্সাম্পল। ওকে, সো এই জিনিসগুলো একটু দেখবেন। তারপরে ব্রেন স্টর্মিংগুলো দেখবেন 101, 102 নাম্বার পেজে, এবং প্রচুর কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো সলভ করুন। আপনাদের শিটের মাঝখানে অনেক কোশ্চেন দেওয়া আছে, সেগুলো সলভ করুন। যেটা কোশ্চেন দেখি, হুইচ ওয়ান ইজ দ্য ফরেন বডি ইন্ডিউস গ্রানুলোমাটাস ডিজিজ, এখন আপনি পারবেন এটা, হ্যাঁ। এই ডিজিজগুলো মুখস্থ করাটা টাফ, এই ডিজিজগুলো অনেকগুলা সিরিয়াল, তাই না? আপনি খালি একবার পড়বেন, আপনার মাথায় দেখবেন, যখন আপনি স্টেম পড়বেন আপনার মাথায় বাজবে। যেমন ওয়েজনার গ্রানুলোমাটাস ওখানে ছিল, সিস্টোসোমা ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে জায়ান্ট সেল আর্টারিস ছিল, মানে সবগুলাই ছিল, কিন্তু এর মধ্যে ফরেন বডি ইন্ডিউস কোনটা? বেরেলিয়াম একটা ফরেন বডি আমরা বলছিলাম, তাহলে বেরেলিওসিস হচ্ছে আমাদের ফরেন বডি ইন্ডিউসড গ্রানুলোমাটাস ডিজিজ, ঠিক আছে। এপিথেলয়েড সেল গ্রানুলোমা কোথায় পাওয়া যাবে? তার মানে গ্রানুলার ডিজিজগুলো যেগুলো পড়লাম এতক্ষণ আমরা, টিবি, সিফিলিস, লেপ্রোসি, হ্যাঁ, তারপরে অ্যাসকারিয়াসিস পড়ে নেই আমরা, অ্যানকাইলোসিস পড়ে নেই, সিস্টোসোমা পড়েছি, তাহলে এইভাবে পড়লেই হবে। ফলোইং মেটালস যে আমরা বলছিলাম, বেরিলিয়াম, জিরকোনিয়া, নিকেল, এগুলা দিয়ে কি হইতে পারে? গ্রানুলোমাটাস ডিজিজ হইতে পারে, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে মরফোলজিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন। কি হবে? একটা হচ্ছে যে ম্যাক্রোফেজ আসবে, ফাইব্রোসিস থাকবে, এক্সুডেট কি এখানে হবে? মার্ক এক্সুডেশন হয় না। ইনফিল্ট্রেশন নিউট্রোফিল হবে না, কিন্তু প্লাজমা সেল আসবে, ঠিক আছে। সো এই কোশ্চেনগুলো অবশ্যই সব। গ্রানুলোমা আর কম্পোজড অফ এপিথেলয়েড সেল, লিম্ফোসাইট, নিউলিফর্ম ব্লাড ভেসেল। বেসিক্যালি আপনার ওই কম্পোনেন্টগুলোর লিস্টে নাই, কিন্তু আছে, লিস্টে নাই বিধায় এই জন্য
কোথাও ফলস আসবে, কোথাও ট্রু রাখবে। ল্যাঙ্গেন্স জায়ান্ট সেল তো আছে, গ্র্যানুলেশন টিস্যু নাই। গ্র্যানুলেশন টিস্যু আর গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন টোটালি ডিফারেন্ট থিং। এটা আমরা হিলিং ক্লাসে আপনারা দেখবেন, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো সলভ করবেন। আই থিঙ্ক আপনাদের শিটে ডেন্টিস্ট শিট না, বেসিক্যালি ডেন্টিস্টা এবং ডেন্টিস্টা এবং হচ্ছে এসবিএ পার্ট, এই দুই জায়গায় যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমার মনে হয় ওই কোশ্চেনগুলো যদি আপনি ভালো করে সলভ করেন, ইনফ্লামেশন থেকে যেই 2 থেকে 3টা প্রশ্ন হয় ইনশাআল্লাহ আপনি পেরে যাবেন। আর পড়ার সময় যদি কোনো সমস্যা মনে হয় ডেফিনেটলি গ্রুপে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার মধ্যেই থাকেন। আসসালামু আলাইকুম।